বাংলা সাহিত্যের কিছু ছোট গল্প ও উপন্যাস দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন বন্ধুদের গল্প। আজ আপনাদের জন্যে অনীশ দেবের লেখা পিশাচের রাত দ্বিতীয় পর্ব শুরু হচ্ছে। গল্পের সূত্রধার আমি সঞ্চয়ন ও গল্প পাঠে প্রসূন, সৃজন ও পৌলমী। আবহ সঙ্গীত ও স্পেশাল এফেক্টসে অঙ্কিত, সমগ্র পরিচালনায় প্রসূন এবং আমাদের এই গল্পে পৌলমীকে বিশেষভাবে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্যে। আগের পর্বে আপনারা শুনেছিলেন চিকু হরিহরবাবুর কোচিংয়ে বাংলা পড়তে গিয়েছিল, কিন্তু পড়া না হওয়ার দরুন চিকু প্রিয়াঙ্কাদের বাড়ি মোহব্বতের ক্যাসেট আনতে গিয়েছিল এবং সেখান থেকে ফেরার সময় পুকুরের কাছে একটি নেকড়ে আকৃতির মানুষের গর্জন শুনতে পায়। পরের দিন খবর পাওয়া যায় যে ওই অঞ্চলেই একটি ভিখারি মারা গিয়েছে, অর্থাৎ তাকে খুন করা হয়েছে। সেই দিন ছিল পূর্ণিমা। আবার পরবর্তীকালে পরের পূর্ণিমার রাতে মিস্টার ফক্স ঠিক একইভাবে খুন হয়েছিলেন। তারপর এবারের হইচইটা বেশ বড় চেহারা নিল। গত পূর্ণিমায় খুন হওয়া মানুষটা কারুর চেনা ছিল না। এমনকি হাজার চেষ্টা করেও পুলিশ তার আত্মীয় স্বজন কাউকেই খুঁজে পায়নি। কিন্তু মিস্টার ফক্সের ব্যাপারটা একেবারেই আলাদা। তাকে সবাই চিনত। সাহেবি পোশাক পরা নিরীহ চেহারার এই মানুষটিকে সবাই পছন্দ করত, আর ছোট বড় সকলের কাছেই ওর ম্যাজিকের আকর্ষণ ছিল চুম্বকের চেয়েও বেশি। খুব অল্প সময়ের মধ্যেই সবাই একমত হলো যে দুটো খুনি এক লোকের কাজ, যদি অবশ্য খুনিকে আদেও লোক বলা যায়। জাঙ্গিকুল ফাঁড়ি থেকে বড়বাবু অবিনাশ মাইতি একজন সেপাইকে সঙ্গে নিয়ে একদিন চলে এলেন চিকুদের বাড়িতে। প্রথম খুনের ফাইলটা তিনি বন্ধ করে দিয়েছিলেন, কিন্তু দ্বিতীয় খুনটা হওয়ার পর সেই বন্ধ হয়ে যাওয়া ফাইল আবার খুলতে হয়েছে। আর একই সঙ্গে তার কানে এই খবরও পৌঁছেছে যে প্রথম খুনটা চিকু নামে একটি ছেলে নিজের চোখে দেখেছে। তার 2-4 দিন পরেই তিনি হাজির হয়েছেন চিকুদের বাড়িতে। কিন্তু চিকুকে নানান প্রশ্ন করেও তার সমস্যার কোনো সমাধান হয়নি। শুধু চিকুর জবানবন্দি তার ফাইলে গেঁথে দিয়েছেন। খুনির পরিচয় নিয়ে নানান জল্পনা কল্পনা আবার শুরু হলো। কেউ বলল খুনি কোনো ক্ষুধার্ত হিংস্র পশু। তখন প্রশ্ন উঠল, তাহলে সে মৃতদেহটা ফেলে রেখে চলে গেল কেন? কেউ বলল খুনি পশুর মতো নৃশংস কোনো মানুষ। তখন প্রশ্ন উঠল, তাহলে খুনের উদ্দেশ্যটা কি? কেউ কেউ বলল খুনি ভিন্ন গ্রহের কোনো হিংস্র প্রাণী। তাতে কে যেন জিজ্ঞেস করলো, ওর মহাকাশযানটা তাহলে কোথায় নেমেছিল? একটা মহাকাশযান কি সকলের চোখের আড়ালে নামা সম্ভব? হরিহরবাবুর বাংলা কোচিংয়ে গিয়ে চিকুরা জোর আলোচনায় মেতে ওঠে। আর সেই আলোচনায় চিকুই হলো মধ্যমণি, কারণ প্রথম খুনটা দেখার সুবাদে ও এখন বিখ্যাত হয়ে পড়েছে। হরিহরবাবু ঘরে এসে ঢুকতেই ওদের চাপা গুঞ্জন পলকে থেমে গেল। হরিহরবাবুর বয়স প্রায় 60-এর কাছাকাছি। মাথায় চুল ধবধবে সাদা, তবে গোঁফ কাঁচা পাকা। লম্বা রোগা চেহারা, গাল সামান্য ভাঙা, টানা টানা চোখ শান্ত, চোখে সরু মেটাল ফ্রেমের চশমা, ভাঁজ পড়া কপালে ছোট্ট চন্দনের টিপ, গলায় গোলমরিচের দানার মাপের রুদ্রাক্ষর মালা। পাঞ্জাবির গলার কাছে মালার খানিকটা উঁকি দিচ্ছে। হরিহরবাবু ধার্মিক মানুষ। ধর্মগ্রন্থ চর্চা তার নেশা। বাংলা পড়াতে পড়াতে প্রায় সংস্কৃত সাহিত্যের উদাহরণ চলে যান। তবে চিকুদের কখনোই একঘেয়ে লাগে না। স্যারের পড়ানোটা এত সুন্দর যে ভীষণ কাছে টানে। হরিহরবাবু মেঝেতে গুছিয়ে বসলেন। তারপর কৌশিককে লক্ষ্য করে বললেন, কৌশিক, পাখার রেগুলেটরটা 1 পয়েন্ট কমিয়ে যেত, আমার কেমন যেন শীত শীত করছে। কয়েকবার কাশলেন হরিবাবু। ওর একটু কাশির ধাত আছে। কৌশিক রেগুলেটরটার ঘুরিয়ে
জায়গা মতো বসে পড়তেই হরিহরবাবু পড়াতে শুরু করলেন। এবার তোদের গা ঝাড়া দিয়ে বসতে হবে। সামনের বছরটা পেরোলেই বলতে গেলে মাধ্যমিক। রেজাল্ট যেন সবার ভালো হয়, নইলে আমার বদনাম হয়ে যাবে। আচ্ছা নে, খাতা পেন নিয়ে সব রেডি হয়ে নে। আজ আমরা পড়ব ভারতচন্দ্রের অন্নপূর্ণা ও ঈশ্বরী পাটনি। মহারাজ কৃষ্ণচন্দ্রের সভাকবি ছিলেন ভারতচন্দ্র। সেই রাজার অনুরোধে লিখেছিলেন অন্নদামঙ্গল কাব্য। এর জন্য রায় গুণাকর উপাধিও পেয়েছিলেন। সেই অন্নদামঙ্গলের একটি অংশ হল অন্নপূর্ণা ও ঈশ্বরী পাটনি। বুঝলি? চিকুরা সবাই ঘাড় নাড়ল। এরপর হরিহরবাবু শ্রাবণীকে কবিতাটা জোরে জোরে পড়তে বললেন। কবিতা পড়া শেষ হলে তিনি আলোচনা শুরু করলেন। এই জায়গাটা খেয়াল কর। দেবী অন্নপূর্ণা ঈশ্বরী পাটনিকে তার স্বামীর পরিচয় দিয়েছেন। যেহেতু সে সময় স্ত্রীরা স্বামীর নাম মুখে উচ্চারণ করতেন না, সেহেতু দেবী তার স্বামী মহাদেবের পরিচয় দিতে গিয়ে কৌশল করে বলেছেন, অতি বড় বৃদ্ধিপতি সিদ্ধিতে নিপুণ, কোন গুণ নাহি তার কপালে আগুন, কুকথায় পঞ্চমুখ কণ্ঠ ভরা বিষ, কেবল আমার সঙ্গে দ্বন্দ্ব অহর্নিশ। দেবী এখানে স্বামীর নিন্দার ছলে তার গুণের কথা বলেছেন। তার স্বামী মহাদেব বৃদ্ধ, মানে জ্ঞান বৃদ্ধ। দেবী বলছেন তিনি সিদ্ধিতে নিপুণ। এর একটা অর্থ হলো মহাদেব সিদ্ধির নেশা করেন, আর আসল অর্থ হলো তিনি যোগ শুদ্ধ পুরুষ। এরপর কপালে আগুন। মহাদেবের কপালে একটি চোখ আছে, রেগে গেলে সেই চোখ দিয়ে আগুন ঝরে। পড়ানো চলতে লাগলো। তারই মাঝে কাকিমা এসে স্যারকে চা বিস্কুট দিয়ে গেলেন, আর ওদের জন্যে একটা প্লেটে 8টা সিঙাড়া রেখে গেলেন। পড়ানোর সময় যখন প্রায় শেষ হয়ে এসেছে, হঠাৎ করেই তিতুন আর প্রদীপ্ত মিস্টার ফক্সের খুন হওয়ার কথাটা তুলল। হরিহরবাবু নমস্কারের ভঙ্গিতে কপালে আঙুল ছোঁয়ালেন। তারপর মন দিয়ে ওদের কাছ থেকে দোল পূর্ণিমার খুনের ঘটনাটা শুনতে লাগলেন। শোনা শেষ হলে তিনি একটু কেসে নিয়ে বললেন, হ্যাঁ, ব্যাপারটা আমি শুনেছি। তোরা ওসবে মাথা ঘামাস না, বোধহয় কুকুর টুকুরের কাজ। চিকু আর চুপ করে থাকতে পারল না, প্রতিবাদের গলায় বলে উঠল, না স্যার, কুকুর নয়, ওই হিংস্র জানোয়ারটাকে আমি নিজের চোখে দেখেছি। হরিহরবাবু আগ্রহ নিয়ে চিকুর অভিজ্ঞতার কথা শুনতে চাইলেন। তারপর বললেন, আগেই কিছু কিছু কথা আমার কানে এসেছিল, এখন ব্যাপারটা স্পষ্ট হলো। তবে জানোয়ারটা ঠিক কি ধরনের সেটা ঠিক বোঝা যাচ্ছে না। অনেকটা মানুষের মতো স্যার। চিকু উত্তেজিত হয়ে বলল, মানুষের মতো? হ্যাঁ স্যার, তবে মাপে অনেক বড়, গায়ে নিশ্চয়ই অনেক জোর হবে, আর হ্যাঁ, হাতের নখগুলো লম্বা লম্বা বাঁকানো। হরিহরবাবু কেমন যেন বিব্রত হয়ে গেলেন। কিছুক্ষণ কি ভাবলেন, তারপর বললেন, এ যেন শ্রীকৃষ্ণের নৃসিংহ অবতার। ভক্ত প্রহ্লাদকে রক্ষা করতে নৃসিংহ অবতার সেজে ভগবান হিরণ্যকশিপুকে নিধন করেছিলেন। यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानमधर्मस्य সম্ভবানি যুগে যুগে। শ্লোকটা শেষ করে স্যার বললেন, বলা তো যায় না যে যে দুজন মানুষ খুন হয়েছে তারা হয়তো ভালো লোক ছিল না, সেজন্যই ভগবান পশুর রূপ ধরে তাদের বিনাশ করেছেন। কথা শেষ করতে করতে কপালে আঙুল ছোঁয়ালেন হরিবাবু। বোধহয় ভগবানকে প্রণাম জানালেন। চিকুর মুখ দেখে স্পষ্টই বোঝা যাচ্ছিল স্যারের ব্যাখ্যা ওর পছন্দ হয়নি।
ওরা চাপা গলায় নিজেদের মধ্যে আলোচনা করতে লাগলো। তারপর বেরিয়ে এলো বাইরে। পরের পূর্ণিমায় আরও একটা খুন হতেই ত্রাসের ভয়ঙ্কর ছায়া নেমে এলো জাঙ্গিকুলে। নানান গুঞ্জন, আলোচনা আর বিশ্লেষণ থেকে পূর্ণিমার সঙ্গে খুনের সম্পর্কের ছবিটা স্পষ্ট হয়ে গেল। সবাই বলল, পূর্ণিমার রাতেই খুনের মাথায় খুনের পাগলামি দেখা যায়। এবারে খুন হলেন একজন বিধবা ভদ্রমহিলা। রাত 9:30টার সময় তিনি সাইকেল রিক্সা করে ফিরছিলেন। জাঙ্গিকুলের একমাত্র নার্সিংহোম আরোগ্য নিকেতনের কাছাকাছি এসে রিক্সাওয়ালা দেখতে পায় পথের ওপরে একটা মাঝারি মাপের গাছের গুঁড়ি আড়াআড়িভাবে পড়ে আছে। রিক্সাওয়ালা বেশ অবাক হয়ে যায়, কারণ কাঁচা রাস্তার ওপরে গাছের গুঁড়ি ফেলে কে আর ডাকাতির চেষ্টা করে? সাইকেল রিক্সা থামিয়ে পয়সাই বা পাওয়া যায়। এইসব কথা আপন মনে বিড়বিড় করতে করতে সে রিক্সা থেকে নেমে পড়ে। তারপর গাছের গুঁড়িটা সরাতে এগিয়ে যায়। ঠিক তখনই পাশের একটা পোড়ো জমির অন্ধকার আগাছার জঙ্গল থেকে একটা পাশবিক গর্জন ভেসে আসে। রিক্সাওয়ালা আর দেরি করেনি। আগের দুটো খুনের কথা তার বেশ মনে ছিল, সুতরাং একমাত্র আরোহীকে রিক্সায় ফেলে রেখে সে প্রাণপণে ছুট লাগায়। তখন গর্জনটা কাছে এগিয়ে আসতে থাকে। আরোহী পরদিন ভদ্রমহিলার ছিন্ন ভিন্ন দেহটা বিভৎস অবস্থায় পাওয়া গেল। সেই সঙ্গে পাওয়া গেল সাইকেল রিক্সাটার ধ্বংসাবশেষ। 50 তলা একটা বাড়ির ছাদ থেকে রিক্সাটা আছড়ে পড়লে সেটার যে দশা হতো, কেউ স্রেফ গায়ের জোরে সেই রিক্সাটার সেই হাল করেছে। যেন রাগে আক্রোশে অন্ধ হয়ে কোনো ক্ষিপ্ত জানোয়ার রিক্সাটাকে চূর্ণ বিচূর্ণ করার চেষ্টা করেছে। এই খুনটার পর খুনির পরিচয় নিয়ে একটা নতুন সমস্যা দেখা দিল। খুনি কি কোনো পশু নাকি মানুষ? এতদিন অনেকেরই ধারণা ছিল খুনি কোনো শক্তিশালী পশু, কিন্তু পশু কি বুদ্ধি খাটিয়ে পথের মাঝে গাছের গুঁড়ি ফেলে রাখতে পারে? তাহলে খুনি নিশ্চয়ই পশুর আড়ালে কোনো মানুষ। সুতরাং পূর্ণিমার সঙ্গে সম্পর্কটা সকলে মেনে নিলেও খুনির পরিচয় নিয়ে তর্ক বিতর্ক চলতে লাগলো। থানার বড়বাবু বেশ ফাঁপড়ে পড়লেন। মৃতদেহ নিয়ে নিয়মমাফিক দায়দায়িত্ব পালন করার পর আর কিছু করার আছে কিনা তিনি ভাবছিলেন। তিনি বেশ বুঝতে পারছিলেন এই খুনের তদন্তের ফলাফল হবে ঠিক আগের খুন দুটোর মতোই। রোহনরা কিন্তু প্রায় ক্ষেপে উঠল। কিছু একটা করার জন্যে ওরা অস্থিরভাবে ছটফট করতে লাগলো। এলাকার লোককে সতর্ক করার প্রথম ধাপ হিসাবে ওরা মাইক প্রচার শুরু করলো। সাইকেল রিক্সায় ব্যাটারি আর মাইক লাগিয়ে রোহনের দলের 2-4 জন এলাকায় ঘুরতে লাগলো। রোহনের ঘোষণা শুনতে শুনতে চিকুর মনে হচ্ছিল ভোট এসে গেছে। মাইকে ঘোষণা কে করছে কে জানে। শব্দগুলো সব ইংরাজি এসের মতো করে উচ্চারণ করছে। তবে রোহনদের দলের বেশিরভাগই শ্যামবাজারের শশীবাবু। মাইকে তখন শোনা যাচ্ছিল, পূর্ণিমার রাতে সন্ধ্যের পর সবাই সাবধানে থাকবেন, একা একা রাস্তায় বেরোবেন না, বিপদ হতে পারে। পল্লীবাসীগণ, আপনারা জানেন গত 3 পূর্ণিমায় আমাদের এলাকায় 3 খুন হয়েছে। তাই আপনাদের সাবধান করে বলছি, আগামী পূর্ণিমার রাতে রাস্তায় কেউ বেরোবেন না। সন্ধ্যার পর সবাই সাবধানে থাকবেন, নইলে বিপদ হতে পারে। পল্লীবাসীগণ, আপনারা জানেন। শুধু যে মাইকে প্রচার তাই নয়, রোহনরা ঠিক করলো পরের পূর্ণিমার রাতে ওরা আর্মস নিয়ে এলাকায় টহল দেবে। সে কথা চিকু জানতে পারল ছোটকুর কাছে। ছোটকু তখন যথারীতি বিশুদার চায়ের দোকানে বসে আড্ডা মারছিল। চিকুর সঙ্গে কথা বলতে বলতে ছোটকু হঠাৎ বিশুদার দিকে তাকিয়ে মন্তব্য করলো, আরে বিশুদা, তুমি আর রাতে থেকো না, মানে পূর্ণিমা রাতে তো থেকোই না, সে কথা সেলটা নিয়ে না, এখনই তো বিশ্বাসই নেই। উত্তরে বিশুদা একগাল হেসে জবাব দিল, আমার আর কি আছে যে আমাকে কেউ খুন করবে, আমাকে জমেও দেবে না। কিন্তু পূর্ণিমা যতই এগিয়ে আসতে লাগলো ততই বিশুদার সাহস কমতে লাগলো। শুধু বিশুদা কেন, জাঙ্গিকুলের প্রায় সকলেই ভাবতে লাগলো এবার কার পালা। সুতরাং পূর্ণিমার দিন সন্ধে হতে না হতে
রাস্তাঘাটে লোকজন কমে গেল। সময়টা গ্রীষ্মকাল হলেও 7টা 7:30 বাজতে না বাজতে দোকানপাটের ঝাঁপ পড়ে গেল ঝপাঝপ। ফলে রাত 8টার সময় মনে হলো যেন রাত 12টা বেজে গেছে। শুধু শিবতলার হরপার্বতীর মন্দিরটাই ছিল ব্যতিক্রম। আজ বুদ্ধ পূর্ণিমা। আকাশে চাঁদ বুদ্ধের মতনই শান্ত, ধ্যানে মগ্ন। তবু মনে হয় যেন সে কোনো ভয়ঙ্কর কিছুর জন্য অপেক্ষা করছে। হরপার্বতীর মন্দিরে ঘণ্টা বাজছিল। চারপাশে বহুদূর পর্যন্ত আর কোনো শব্দ না থাকায় সেই ঘণ্টার শব্দের রেশ অনেকক্ষণ পর্যন্ত কানে লেগে রইল। মন্দিরের ভেতরে পুরোহিতমশাই পুজো করছিলেন, অথচ পুজো দেখার জন্যে আজ আর কেউ বসে নেই। ভয় এমনই জিনিস, দেবতার চেয়েও ভয়কে বেশি সমীহ করে মানুষ। আজ তাহলে কেই বা প্রসাদ নেবে আর কেই বা নেবে শান্তির জল। পুরোহিতমশাই ঠিক খেয়াল করেননি, তিনি দেবতার আরতিতে ব্যস্ত ছিলেন। একজন ভক্ত মন্দিরের দরজায় মসৃণ শ্বেত পাথরের ওপর বসেছিল। দু চোখে তার মুগ্ধ দৃষ্টি। ভক্তের আবেগে চোখের জল বেয়ে নেমে এসেছে গাল দিয়ে। দেবতার দিকে তাকিয়ে বিড়বিড় করে কি যেন বলছিল সে। পুজো শেষ করে পুরোহিতমশাই পিছনে ফিরতেই তাকে দেখতে পেলেন। অবাক হয়ে গেলেন তিনি। আজ মন্দিরের বারান্দা, শান বাঁধানো চাতাল সব খাঁ খাঁ করছে, অথচ অন্যান্য দিন কত ভক্ত সেখানে ভিড় করে থাকে। পঞ্চপ্রদীপ নিয়ে এই সাহসী ভক্তের কাছে এলেন পুরোহিতমশাই। লোকটি উঠে দাঁড়িয়ে প্রদীপ শিখার তাপ নিয়ে মাথায় বোলালো। পুরোহিতমশাই অবাক হয়ে বললেন, এ কি আপনি? আজ কেউ আসেনি অথচ আপনি এসেছেন? আসলেন পুরোহিতমশাই। আপনার কি ভয় ডর বলে কিচ্ছু নেই? ভক্ত স্মিত হেসে বলল, আমার কাছে ভয়ের চেয়ে ভগবানের টান অনেক বেশি। মুক্তির আশায় আমি খ্যাপা কুকুরের মতো এক মন্দির থেকে আর এক মন্দিরে ঘুরে বেড়াই। মুক্তি কি অত সহজে পাওয়া যায়? আমরা সবাই তো মুক্তির আশাতেই বসে আছি নাকি? পুরোহিতমশাইকে পাশ কাটিয়ে ভক্ত দেবতার মূর্তির দিকে দুপা এগিয়ে গেল। মেঝেতে হাঁটু গেড়ে বসে পড়ল। তারপর গড় হয়ে প্রণাম করে আবেগ ভরা গলায় বলে উঠল, আমায় মুক্তি দাও ভগবান, এই এই অভিশপ্ত জীবন থেকে আমাকে মুক্তি দাও। পুরোহিতমশাই খানিকটা করুণার চোখে এই কষ্ট পাওয়া ভক্তকে দেখছিলেন আর ভাবছিলেন, এর জীবন অভিশপ্ত কেন? আর প্রায় সঙ্গে সঙ্গেই তার প্রশ্নের উত্তরও পেয়ে গেলেন। ভক্ত মানুষটি তখনও গড় হয়ে প্রণামের ভঙ্গিতে মাথা ঝুঁকিয়ে ঠাকুর ডাকছিল। সেই অবস্থাতেই তার শরীরটা ফুলতে শুরু করলো আর তার মুখ দিয়ে বেরিয়ে আসতে লাগলো অসুর গোঙানি। কয়েক সেকেন্ড পর সেই মানুষটা কিংবা অমানুষটা সোজা হয়ে দাঁড়ালো, ঘুরে তাকালো পুরোহিতমশাইয়ের দিকে। পঞ্চপ্রদীপ নিয়ে হতভম্ব পুরোহিতমশাই তার বদলে যাওয়া ভক্তকে দেখছিলেন। কি ভয়ঙ্কর বিভৎস চেহারা! ঘন কালো লোমে ঢাকা কোনো আদিম মানুষ যেন। হিংস্র চোয়াল, পশুর মতো লম্বাটে, দু পাটি ধারালো দাঁত আলো পড়ে ঝকঝক করছে। দাঁত থেকে সুতোর মতো সরু হয়ে লালা ঝরে পড়ছে। মানুষটা সামান্য কুঁজো হয়ে দাঁড়িয়ে রয়েছে। হাঁটু দুটো কিছুটা ভাঁজ হয়ে থাকায় পা দুটো টান টান সোজা হতে পারছে না। দুটো লোমস হাত তার দুপাশে ঝুলছে, হাতের আঙুল বাঁকানো, নখও একই রকম। প্রাণীটা পুরুতমশাইয়ের দিকে তাকিয়েছিল। দুটো হলদে সবুজ চোখ নিশাচর পশুর মতো জলজল করছে, অথচ সেই চোখে মানুষের মতো দৃষ্টি। পুরুতমশাই বেশ বুঝতে পেরেছিলেন মৃত্যু সামনে এসে দাঁড়িয়েছে, অপেক্ষা করছে। তাই তিনি আর অপেক্ষা করতে চাইলেন না। অমানুষটাকে অবাক করে দিয়ে তার শরীর ওপর ঝাঁপিয়ে পড়লেন দুঃসাহসী পুরুতমশাই। জ্বলন্ত পঞ্চপ্রদীপ মুখে চেপে ধরে বললেন, শয়তান! বিভৎস রক্ত হিম করা গর্জন শোনা গেল। নাকে এলো লোম এবং চামড়া পুড়ে যাওয়ার গন্ধ।
পুরুতমশাই তখন পাগলের মতো ধস্তাধস্তি করছিলেন আর চিৎকার করছিলেন। পাপি, তুই ছদ্মা বেশি পাপি, ভগবান তোকে বিনাশ করবে। অমানুষটা বোধহয় কথা বলতে চাইল, কিন্তু তার মুখ দিয়ে শুধুই পাশবিক গর্জন বেরিয়ে এলো। এক ঝটকায় সে পুরুতমশাইয়ের দেহটাকে সজোরে ছিটকে দিল শ্বেত পাথরের দেওয়ালে। পিতলের পঞ্চপ্রদীপ দেওয়ালে ঠক্কর খেয়ে আছড়ে পড়ল মেঝেতে। ঠং ঠং করে ধাতব শব্দ হলো, আর তার ঠিক পাশাপাশি শোনা গেল একটা ভোঁতা শব্দ। পুরুতমশাইয়ের ভারী দেহটা ঠিকরে পড়েছে মেঝেতে। যন্ত্রণায় গজরাতে গজরাতে পুরুতমশাইয়ের কাছে এগিয়ে এলো প্রাণীটা। সামান্য ঝুঁকে পড়ে নিথর দেহটা অবলীলায় তুলে নিল। তারপর পশুর মতো ক্ষিপ্রতায় শ্বেত পাথরের বারান্দা থেকে পেরিয়ে মন্দিরের সান বাঁধানো চত্বর পেরিয়ে লাফিয়ে চলে গেল। প্রাণীটা এবার রাতের আকাশের দিকে মুখ তুলল, তাকালো পূর্ণিমার চাঁদের দিকে। তারপর এক আকুল দীর্ঘ গর্জনে আকাশ বাতাস কাঁপিয়ে দিল। জাঙ্গিকুলের অনেকেই শুনতে পেল সেই গর্জন, রোহনরাও শুনতে পেল। ওরা তখন রাজবাড়ির কাছাকাছি ছিল। গর্জনটা শুনতে পেয়ে শব্দের নিশানা ধরে ছুটতে শুরু করলো। ছুটতে ছুটতে রোহনের কোমর থেকে রিভলভার বের করে নিল। জলাপুকুর, দেশপ্রিয় সুইটস, বিশুধার চায়ের দোকান পেরিয়ে ওরা মিনিট খানেকের মধ্যেই পৌঁছে গেল শিবতলার হরপার্বতীর মন্দিরের কাছাকাছি। এদিক থেকেই তো গর্জনটা এসেছে বলে মনে হলো, অথচ চারিদিক শুনশান, চুপচাপ। শুধু আশেপাশে দু একটা বাড়ির বারান্দায় কৌতূহলী কয়েকটা মুখ দেখা গেল। সবকটা মুখই ভয়ে ফ্যাকাশে। মন্দিরের দিকে চোখ পড়ল রোহনের। শান বাঁধানো চত্বরে ঢোকার গ্রিলের দরজাটা হুড়কো দিয়ে আটকানো, তবে মূল মন্দিরের খানিকটা উঁচুতে হওয়ায় রাস্তা থেকে ভেতরটা স্পষ্ট দেখা যাচ্ছিল। দরজাটা হাট করে খোলা। ঝকঝকে আলোয় দেবতার মূর্তি প্রাণবন্ত উজ্জ্বল, অথচ পুরুতমশাইকে দেখা যাচ্ছে না। গোটা মন্দিরটা কেমন যেন নিঝুম। ঠিক কোথা থেকে ভেসে এলো গর্জনটা? কিছুক্ষণ এলোমেলো খোঁজাখুঁজির পর রোহনের কেমন যেন সন্দেহ হলো, পুরুতমশাইকে দেখা যাচ্ছে না কেন? অথচ ঘণ্টাখানেক আগে এ পথ দিয়ে টহল দেওয়ার সময় রোহনরা তাকে দেখেছে। তাকে জিজ্ঞাসা করলে হয়তো গর্জনটার কোনো হদিশ পাওয়া যেতে পারে। রোহন রিভলভার উঁচিয়ে ধরল। ওর সঙ্গে যে আর চারজন সাগরেদ ছিল তারাও নিরস্ত নয়। কারোর হাতে রড, কারোর হাতে ভোজালি। ওরা সবাই তৈরি। খুনিকে হাতের কাছে পেলে ওরা কিছুতেই ছেড়ে দেবে না। ওরা মন্দিরের গ্রিলের দরজার এদিকে এগিয়ে গেল। গ্রিলের গেট খুলে রোহনরা মন্দিরের সান বাঁধানো চত্বরে ঢুকে পড়ল এবং পুরুতমশাইকে ওরা খুঁজেও পেল। মন্দিরের চত্বরে বেশ কয়েকটা কৃষ্ণচূড়া, রাধাচূড়া আর শিমুল গাছ ছিল এবং এদের গোড়ায় সিমেন্ট দিয়ে বাঁধিয়ে বেদির মতো করা। বেশিরভাগ সময় ভক্তরা এখানে এসে বসে থাকে আর নাম কীর্তন শোনে। সেই রকমই একটা বেদির উপরে পুরুতমশাইয়ের ছিন্ন ভিন্ন দেহটা শোয়ানো। মাথাটা বেদি ছাড়িয়ে নিচের দিকে ঝুলে রয়েছে। হাঁ করা মুখ দিয়ে ফোঁটা ফোঁটা রক্ত পড়ছে। গোটা বেদিটা রক্তে মাখামাখি। রক্তের দাগ গড়িয়ে এসেছে নিচে। সান বাঁধানো চত্বর রক্তের ধারা তৈরি হয়ে গেছে। রক্তের ছাপ চত্বরের নানান জায়গায়, মন্দিরের সিঁড়িতে, এমনকি মন্দিরের ভিতরেও। রোহনের সিদ্ধারা বেয়ে একটা ঠান্ডা স্রোত নেমে গেল। এরকম দুঃসাহসী খুনি দেবতার সামনে খুন করতে ভয় পায় না? খুনি আশেপাশে কোথাও লুকিয়ে নেই তো? রোহনরা মন্দিরের প্রতিটি জায়গায় তন্ন তন্ন করে খুঁজে দেখল। ওদের বুকের ভেতর ঢিপ ঢিপ শব্দ হচ্ছিল। একই সঙ্গে রোহনের ভীষণ রাগও হচ্ছিল। এত চেষ্টা করেও খুনিটাকে ওরা ঠেকাতে পারল না। মন্দিরের ভেতর অবহেলায় পড়ে থাকা পঞ্চপ্রদীপটা রোহনের চোখে পড়েছিল। সেটা হাতে নিয়ে ভালো করে দেখল। প্রদীপের তেলের গায়ে কয়েক গোছা লোম লেপ্টে রয়েছে। খুঁটিয়ে নজর করতেই ও দেখল বেশ কয়েকটা লোম আধপোড়া। তাহলে কি পঞ্চপ্রদীপের আগুনে খুনির গায়ের লোম পুড়ে গেছে? পুরুতমশাইয়ের সঙ্গে খুনির কি ধস্তাধস্তি হয়েছে? ঠিক তখনই রোহনের এক সাকরেদ নান্টু মেঝেতে ঝুঁকে পড়ে কি যেন তুলে নিল। তারপর রোহনকে ডেকে বলল,
এগুলো কি দেখো তো রোহনদা। তখন কাছে এসে ভালো করে দেখল মটর দানার মতো গোল 3টে বীজ। সেগুলোই ফুটো করা, বোধহয় মালা গাঁথা ছিল, খুলে পড়ে গেছে। রোহন বীজগুলো নিয়ে পকেটে রাখল। ওর কপালে চিন্তার ভাঁজ পড়ল। মন্দিরের ভেতরেও অল্প বিস্তর ছাপ ছিল, কিন্তু কোনো ছাপই হাতের কিংবা পায়ের বলে স্পষ্ট চেনা যায় না। অনেক খোঁজাখুঁজির পরেও রোহনরা কোনো খুনির চিহ্ন পেল না। কেউ কোথাও নেই। মন্দিরের পিছন দিকে একটা পুরো জমি আছে, গাছপালা আর কাঁটা ঝোপে ভরা। খুনি হয়তো সেই দিক দিয়েই সরে পড়েছে। হতাশ হয়ে রোহনরা বেরিয়ে এলো রাস্তায়। দেখল কয়েকজন কৌতূহলী মানুষ সাহস করে বাইরে বেরিয়ে এসেছে। তাদের একজন রোহনের কাছে এগিয়ে আসতেই জানতে চাইল, কি হয়েছে রোহন? গর্জনটা কিসে সেটা বুঝতে পারলে? রোহন ক্লান্তভাবে মাথা নেড়ে না বলল। তারপর পুরুতমশাই খুন হয়েছে, আমরা ফাঁড়িতে খবর দিতে যাচ্ছি। রোহনের বাড়ি থেকে সাইকেল নিয়ে রোহন আর ছোটকু রওনা দিল থানার দিকে। যেতে যেতে ছোটকু বলল, বস, আজ হেভি প্রেস্টিজে লাগলো মাইরি। আমাদের এরিয়ায় নাকের ডগায় মার্ডার করে মার্ডারের হাওয়া হয়ে গেল। রোহন ধীরে ধীরে মাথা নাড়ল। ওর ভেতরে অপমানটা টকবক করে ফুটছিল। স্কুলের লাগোয়া এক অপরূপ বাগানে হরিহরবাবু দাঁড়িয়েছিলেন। বাগানে ঝকঝকে সবুজ সব ফুলের গাছ, তাতে ফুটে রয়েছে নানান রঙিন ফুল। সেই ফুলের মেলায় মাঝে মাঝে এক ঝাঁক রঙিন ফুল ছোটোছুটি করছিল। একদল ছেলে মেয়ে, ওরা এলোমেলোভাবে ছুটোছুটি করছে, নিজেদের মধ্যে হইচই কলরোল করে বাগানটাকে একেবারে মাতিয়ে দিয়েছে ফুলের মতো স্কুল পড়ুয়ার দল। বাগানের একটা বেদিতে বসে মুগ্ধ চোখে ওদের দেখছিলেন হরিহরবাবু। নিজের কোনো ছেলে মেয়ে নেই, তবে তার জন্য কোনো দুঃখও নেই। ছাত্রছাত্রীরাই তার সন্তান। বিকালের রোদ মরে এসেছিল, কিন্তু সন্ধ্যের ছায়া তখনও নামেনি। হরিহরবাবু দেখলেন দূরে পশ্চিম দিগন্তে তালগাছের সারির ফাঁক দিয়ে চাঁদ উঁকি দিয়েছে, পূর্ণিমার চাঁদ। ছুটোছুটি করা ছেলে মেয়ে দলও চাঁদ দেখতে পেল। কী যে হলো, হঠাৎই ওরা খেলাধুলা ছেড়ে শান্ত হয়ে দাঁড়িয়ে পড়ল। সবাই একসঙ্গে হাঁ করে তাকালো পূর্ণিমার চাঁদের দিকে। হরিহরবাবু বেদি ছেড়ে উঠে পড়লেন। ওরা সবাই কেন অবাক হয়ে চাঁদ দেখছে সেটা বুঝতে চেষ্টা করলেন। ওদের নিষ্পাপ মুখগুলো দেখছিলেন হরিহরবাবু। না, ওরা ফুল নয়, বরং ফুলের চেয়ে কিছু বেশি। ছোটবেলার মতো দারুণ জিনিস আর কিচ্ছু হয় না। আর ঠিক তখনই ভয়ঙ্কর ঘটনাটা ঘটতে শুরু করল। ছেলে মেয়েগুলোর মুখ বদলে যেতে লাগলো। নিষ্পাপ মুখগুলো বিকৃত হয়ে জন্তুর চেহারা নিল। চোয়াল লম্বাটে হয়ে গেল, সারি সারি ধারালো দাঁত তৈরি হয়ে গেল সেখানে। হাতে পায়ে ঘাড়ে লোম গজিয়ে উঠল। কানের ওপরের দিকটা ছুঁচালো হয়ে গেল। এরপর ওরা সমস্বরে এক দীর্ঘ গর্জন তুলে আকাশ বাতাস মাতিয়ে দিল। হরিহরবাবু ভয়ে কাঁপছিলেন আর কুলকুল করে ঘামছিলেন। চিৎকার শেষ করে ছেলে মেয়েগুলো হরিহরবাবুর দিকে ঘুরে দাঁড়ালো। সুর করে গাইতে শুরু করলো, যেন স্কুলের প্রার্থনা সঙ্গীত গাইছে। এবার ওরা হরিহরবাবুর দিকে এগিয়ে যেতে লাগলো। হরিহরবাবু বাঁশ পাতার মতো কাঁপতে শুরু করলেন, একই সঙ্গে মৃত্যুর প্রহরও গুনতে লাগলেন। ঠিক তখনই তার ঘুমটা ভেঙে গেল। ও কি বিশ্রী স্বপ্ন! সারা শরীর ঘামে ভেজা, বিছনার চাদরটাও ভিজে গেছে। অবসন্ন চোখে দেয়াল ঘড়ির দিকে তাকালেন হরিহরবাবু। সন্ধে প্রায় 6টা। আর ঠিক তখনই স্ত্রীকে দেখতে পেলেন, তার মাথার কাছটিতে দাঁড়িয়ে, মুখে কৌতুকের হাসি। সেই তখন থেকে ডাকছি, ওরা সব পড়তে এসে গেছে। ধর্মর করে বিছানায় উঠে বসলেন হরিহরবাবু। দেয়ালে টাঙানো মা কালীর ফটোর দিকে তাকিয়ে কপালে হাত ঠেকালেন। মা, মা গো।
ঘুমের মধ্যে এমন ঘুমাচ্ছিলে কেন? তোমায় কি বোবায় ধরেছিল? কে জানে। বিছনা থেকে নেমে পড়লেন হরিহরবাবু। আসলে একটা বাজে স্বপ্ন দেখছিলাম, ভয়ঙ্কর দুঃস্বপ্ন। তোমার তো আবার অল্পেতেই ভয়। হরিহরবাবুর স্ত্রী হাসলেন। শরীর ভালো লাগে না তো আজ আর পড়াতে হবে না। হরিহরবাবু প্রস্তাবটাকে আমলই দিলেন না। কোচিং ক্লাস কামাই করা তিনি একেবারে পছন্দ করেন না। পোশাক পাল্টে নিয়ে বাইরের ঘরে এলেন তিনি। চিকু, প্রিয়াঙ্কা, কৌশিকের দল হাজির। ওদের দিকে এক পলক তাকিয়েই দুঃস্বপ্নর কথাটা মনে পড়ে গেল। সংকোচের হাসি হেসে বললেন, দুপুরের ঘুমটা আসলে একটু লম্বা হয়ে গেছে। চিকু হাঁ করে হরিহরবাবুকে দেখছিল। ওর শরীরের ভেতরে শিরায় শিরায় বরফকুচির স্রোত বইতে শুরু করলো। ওর মাথা ঝিমঝিম করছিল আর চোখের দৃষ্টি যেন ঝাপসা হয়ে আসছিল। চিকু টলে পড়ে যাচ্ছিল। কোনো রকমে পাশে বসা প্রিয়াঙ্কাকে ধরে নিজেকে সামলে নিল। প্রিয়াঙ্কা টের পেল চিকুর হাত বরফের মতো ঠান্ডা। ও অবাক হয়ে চিকুর দিকে তাকালো, চাপা গলায় বলল, কি বুঝতে পেরেছো? চিকুও নিচু গলায় জবাব দিল, আমি সব বুঝতে পেরে গেছি। চিকু কোনো উত্তর দিল না। চোখের ইশারায় হরিহরবাবুকে দেখালো। তারপর ডান হাতের দুটো আঙুল ভাঁজ করে আর দুটো আঙুল টান টান করে রিভলভারের আদল তৈরি করলো। সেই রিভলভারটা স্যারের দিকে তাক করে মুখে চাপা শব্দ করে স্যারকে মিছিমিছি গুলি করলো চিকু। প্রিয়াঙ্কা কিছু বুঝতে না পেরে ঠোঁট উল্টে প্রশ্নের ভঙ্গি করলো। চিকু হেসে বলল, এখন না, আগে আমাদের পড়া শেষ হোক, তারপর তুমি আমার সঙ্গে থেকো, তাহলে সব বুঝতে পারবে। চিকুর উসখুস ভাবটা হরিহরবাবু লক্ষ্য করছিলেন। তিনি জিজ্ঞেস করলেন, চিকু, কিছু বলবি? চিকু মাথা নাড়ল। না স্যার। প্রিয়াঙ্কার সঙ্গে কি কথা বলছিস? হরিহরবাবুর কৌতূহলটা চিকুর কানে বড্ড বাড়াবাড়ি রকম ঠেকল। তাই ও অম্লান বদলে বলল, পুরুত মশাইয়ের মার্ডারটা নিয়ে আলোচনা করছিলাম স্যার। বুদ্ধ পূর্ণিমার পর মাত্র 3টে দিন পার হয়েছে। পুরুত মশাইয়ের হত্যাকাণ্ড জাঙ্গিকুলের ছোট বড় সবাইকে এক্কেবারে ভিত পর্যন্ত নাড়িয়ে দিয়েছে। লোকজনের কথাবার্তা, স্পষ্ট আলোচনায় এখান থেকেই বোঝা যাচ্ছে আগামী পূর্ণিমার সন্ধে হলেই যে যার ঘরে ঢুকে পড়বে। দরজায় খিল এঁটে নিরাপদে আশ্রয় বসে থাকবে। অপঘাতে আর কেউ মরতে চাইবে না। চিকুর কথায় কোচিন সরগরম হয়ে গেল। সকলেই পূর্ণিমার খুনগুলো নিয়ে নানান মন্তব্য করতে লাগলো। হরিহরবাবু হাত তুলে সবাইকে চুপ করতে ইশারা করলেন। একটু কেসে নিয়ে বললেন, শোনো, এই খুনগুলো নিয়ে আমিও অনেক ভেবেছি। তোদের তো আগে একদিন বলেছি, এ যেন ভগবান শ্রীকৃষ্ণের নৃসিংহ অবতার। তাছাড়া যারা খুন হয়েছে তাদের সবারই নিয়তি ছিল মৃত্যু। তবে জানবি, তাদের আত্মার মৃত্যু হয়নি। গীতায় আছে, আত্মা অবিনাশী, নিত্য, অজ, অব্যয়। আত্মার জন্মও নেই, মৃত্যুও নেই। আত্মার আসল রূপ হলো। চিকু স্যারের কথা শুনছিল, কিন্তু প্রতি মুহূর্তেই ওর হাসি পাচ্ছিল, কারণ রোহনদার কথাগুলো ওর মনে পড়ছিল। বুদ্ধ পূর্ণিমার পরের দিন বিকালে রোহনের সঙ্গে চিকু দেখা করেছিল। দেখা করার জন্যে রোহনই ওকে খবর পাঠিয়েছিল। বিশুদার চায়ের দোকানে বসে মন্দিরের খুন নিয়ে চিকুর সঙ্গে আলোচনা করছিল রোহন। তারপর মন্দির থেকে পাওয়া মটরদানার মতো 3টে বীজ চিকুকে দেখিয়েছিল। এগুলো কি বলতো? সকাল থেকে অনেককে দেখিয়েছি, ওরা বলছে। বীজগুলো দেখা মাত্রই চিনতে পারল চিকু। রুদ্রাক্ষ। রোহন কথা বলে যাচ্ছিল। মনে হয় খুনির সঙ্গে ধস্তাধস্তির সময় পুরুত মশাইয়ের গলার মালাটা ছিঁড়ে পড়ে গেছে। চমকে উঠল চিকু। কক্ষনো না, কারণ মন্দিরে ও প্রায়ই যায়।
পরীক্ষার আগে তো বেশ ঘন ঘন যায়। পুরুতমশাইকে ও বেশ খুঁটিয়ে লক্ষ্য করেছে। ওর গলায় রুদ্রাক্ষের মালা ছিল না, বরং লকেটওয়ালা একটা সোনার চেন ছিল। মৃত্যুর পরেও সেটা ওর গলায় ছিল। তাহলে বিধবা ভদ্রমহিলা খুন হওয়ার পর সকলের ধারণা হয়েছিল যে খুনি আসলে কোনো মানুষ। আবার তার বাইরের চেহারাটা অনেকটা পশুর মতো হওয়ায় কারোর ধারণা হয়েছিল সে মানুষ এবং পশুর মাঝামাঝি কোনো প্রাণী। তার সঙ্গে পূর্ণিমার সম্পর্কটা জুড়ে দিয়ে কে যেন প্রথম ওয়্যারউলফ বা নেকড়ে মানুষের কথাও বলেছিল। পুরুতমশাইয়ের খুনের পর সেই ধারণাটা জোরালো চেহারা পেয়ে গেছে। নেকড়ে মানুষ, যে মানুষ প্রতি পূর্ণিমার রাতে ভয়ঙ্কর হিংস্র অমানুষে বদলে যায়, হয়ে যায় অর্ধেক মানুষ অর্ধেক পশু। তারপর পূর্ণিমা কেটে গেলেই সে আবার সুস্থ স্বাভাবিক হয়ে ওঠে। চিকু মনে মনে একজন অসুস্থ মানুষকে খুঁজে বেড়াচ্ছিল। রুদ্রাক্ষের মালা, রুদ্রাক্ষের মালা, রুদ্রাক্ষের মালা। একটা সন্দেহের ছায়া মনের কোণে উঁকি দিতে শুরু করলো। এরপর রোহন পঞ্চপ্রদীপের কথা বলল। প্রদীপের গায়ে লোম পাওয়া গেছে, তাতে আতপোড়া লোমও আছে। হয়তো পঞ্চপ্রদীপের শিখায় খুনির শরীর পুড়ে গেছে। বেশ উত্তেজিত রোহন ও চিকু প্রায় ঘণ্টাখানেক আলোচনা চালিয়ে গিয়েছিল। শেষে রোহন বলল, বাড়ির মাইতিবাবু বলছিলেন এবার কলকাতা থেকে গোয়েন্দার দল আসবে, সঙ্গে ফরেনসিক এক্সপার্টরাও থাকবে। সে ওরা যা পারে করুক, তবে আমাদের আগে মার্ডারারকে ধরতে পারলে আমার মনটা ঠান্ডা হতো। রোহনদা, তুমি আমাকে 2-4 দিন সময় দাও। চিকু বলল। কেন রে? আমার একটা সন্দেহ হচ্ছে। রোহন অবাক হয়ে চিকুর মুখের দিকে তাকিয়ে রইল। স্যারের আত্মার কচকচি তখনও চলছিল, আর চিকু অবাক হয়ে স্যারকে দেখছিল। স্যারের গলায় রুদ্রাক্ষের মালাটা নেই। স্যারের বাঁ গালে চোখের নিচে নাকের পাশে তুলো আর স্টিলিং প্লাস্টার লাগালো। হরিহরবাবু পড়াতে আসা মাত্রই মুখের ব্যান্ডেজ সকলের চোখে পড়েছে। তিতুন, সুকান্ত, প্রদীপ্তরা জিজ্ঞেস করেছে, স্যার, মুখে কি হয়েছে? উত্তরে স্যার হেসে বলেছেন, ও কিছু না, ও সামান্য একটু পুড়ে গেছে আর কি। চিকু কোনো কথা বলতে পারেনি। ওর শরীরের ভেতর বরফকুচির স্রোত বইতে শুরু করেছিল। হরিহর বাবুই কি তাহলে পূর্ণিমার নরপিশাচ? গত পূর্ণিমার রাতগুলোর যারা মারা গেছে, ভগবান তাদের ভবিতব্য আগেই ঠিক করে রেখেছিলেন। মারে কৃষ্ণ রাখে কে। কুরুক্ষেত্রের যুদ্ধে হাজির হয়ে অর্জুন যখন বিষাদে কাতর হয়ে বলেছিলেন আত্মীয় স্বজনকে আমি হত্যা করতে পারবো না, তখন শ্রীকৃষ্ণ হেসে বলেছিলেন, হে পার্থ, তুমি ওদের হত্যা করবে কি? আমি তো ওদের আগেই মেরে রেখেছি। জাঙ্গিকুলের ঘটনাটাও ঠিক এইরকমই, বুঝলি? এখানে ওই খুনি স্রেফ নিমিত্ত মাত্র। ভগবান ওই 4 জনকে আগেই মেরে রেখেছিলেন। জ্ঞানগর্ভ ব্যাখ্যা শেষ করে হরিহরবাবু লেখাপড়ায় ফিরে এলেন। বই আর খাতা খুলে ওরা সবাই পড়তে মন দিল। কিন্তু চিকুর বুকের ভেতরটা ঢিপঢিপ করছিল। কিছুতেই ওর পড়ায় মন বসছিল না। পড়ানোর মাঝে কাকিমা একবার ঘরে এলেন, হরিহরবাবুকে চা বিস্কুট দিলেন, আর চিকুদের দিলেন একটা করে কেক। কাকিমা বোধহয় বিকালে স্নান করেছেন। ফর্সা টলটলে মুখ, কপালে বড় মাপে সিঁদুরের টিপ, গালে লাল আভা। কাকিমাকে দেখলেই কেমন কাছের মানুষ বলে মনে হয়। আর হরিহরবাবু, ওকে কাকিমার স্বামী বলতে ভাবতে চিকুর বেশ কষ্ট হচ্ছিল। পড়ানো শেষ হয়ে যাওয়ার পর সবাই যখন বই খাতা ব্যাগ নিয়ে উঠে দাঁড়ালো, চিকু তখনও বসে রইল। ওর ভেতরে কেমন একটা রাগ আর জেদ তৈরি হয়ে গিয়েছিল। স্যারকে ও কয়েকটা কথা জিজ্ঞাসা করতে চায়, বুঝতে চায় ওর সন্দেহটা সত্যি কিনা। কিরে চিকু, তুই যে বসে রইলি, বাড়ি যাবি না? স্নেহের সুরে হরিহরবাবু জিজ্ঞাসা করলেন। আগে আপনার সঙ্গে কয়েকটা কথা আছে স্যার। আমতা আমতা করে চিকু বলল,
বন্ধুরা সব ঘর ছেড়ে বেরিয়ে গেছে, শুধু প্রিয়াঙ্কা জুতো পায়ে দিয়ে দরজার চৌখাটের কাছে দাঁড়িয়ে আছে। কাকিমা ভেতরের ঘরে হয়তো সংসারের কাজে ব্যস্ত। কি কথা রে? অন্দরে কোথাও টেলিফোন বেজে উঠল। কাকিমা ফোন ধরে কথা বলতে লাগলেন। বাইরের ঘর থেকে চিকু আবঝাভাবে কাকিমার গলা পাচ্ছিল। আপনার গলায় রুদ্রাক্ষের মালাটা কোথায় গেল স্যার? পলকে চারপাশটা কেমন স্তব্ধ হয়ে গেল, শুধু সিলিং পাকার ভন ভন শব্দ কানে বাজছিল। হরিহরবাবুর বাঁ চোখটা একবার কেঁপে উঠেই আবার স্বাভাবিক হয়ে গেল। কোথাও বোধহয় খুলে পড়ে গেছে। আমি ঠিক খেয়াল করিনি। আপনার মুখ পুড়ে গেল কি করে স্যার? বললাম তো সামান্য একটু পুড়ে গেছে। হরিহরবাবু হঠাৎই রেগে উঠলেন। না স্যার, ঠিক কিভাবে পুড়লো আপনাকে বলতেই হবে। জেদি গলায় বলল চিকু। এত বড় তোর স্পর্ধা, আমার কাছে জবাবদিহি চাস? হরিহরবাবু উত্তেজিত হয়ে পড়েছিলেন। ওর গলার স্বর থরথর করে কাঁপছিল। দরজার কাছ থেকে প্রিয়াঙ্কা চিকুকে ডাকল। ওর দিকে না তাকিয়ে হাতের ইশারা করলো চিকু। বই খাতা ব্যাগ নিয়ে উঠে দাঁড়ালো। তারপর ফস করে বলে বসলো, আপনার বাগালে পঞ্চপ্রদীপের ছাপ পড়ে গেছে, তাই না? চিকুকে অবাক করে দিয়ে হরিহরবাবুর বাঁ হাতটা সঙ্গে সঙ্গে গালে পৌঁছে গেল। ওর হাতের আঙুল আন্দাজে ভর করে পঞ্চপ্রদীপের ছাপটাকে খুঁজতে চাইল। একই সঙ্গে চিকুর প্রমাণ খোঁজার পালাও শেষ হলো। অসুস্থ মানুষটাকে ও পেয়ে গেছে। কিন্তু ও এতটুকুও ভয় পেল না, কারণ এতদিনে ও বুঝে গেছে পূর্ণিমার রাত ছাড়া ওই মানুষটাকে ভয় করার কোনো কারণ নেই। ও টান টান গলায় বলল, আপনার রুদ্রাক্ষের মালাটা গত পূর্ণিমার রাতে শিবতলার মন্দিরে ছিঁড়ে পড়ে গেছে স্যার। আর সে রাতে পুরুতমশাই বোধহয় আপনার সঙ্গে একটু ধস্তাধস্তিও করেছিলেন। চিকু চিকু, তুমি কিন্তু সীমা অতিক্রম করে যাচ্ছ। এসব আজে বাজে কথা বলার সাহস তুমি কোথা থেকে পেলে? অসভ্য, ইতর, ছোট লোক। স্যার রেগে গিয়ে কথাগুলো বলছিলেন বটে, তবে সেগুলো কেমন ফাঁকা আওয়াজের মতো শোনাচ্ছিল। আর স্যারের মুখ চোখও কেমন অপরাধীর মতো ফ্যাকাসে লাগছিল। ঠিক এই সময় অন্দরমহল থেকে কাকিমা বেরিয়ে এলেন। কাকিমাকে দেখে চিকুর বুকের ভেতরটা মুচড়ে উঠল। নিপাট ভালো মানুষ কাকিমা বোধহয় হরিহরবাবুর আসল চেহারাটা জানতেন না। তা তিনি জানলে বোধহয় শোকে দুঃখে আত্মহত্যাই করবেন। কাকিমার সামনে আর কোনো কথা বলতে পারল না চিকু। হরিহরবাবু চিকুর দিকে দুপা এগিয়ে এলেন, মুখের ভাব মোলায়েম করে বললেন, তোর বয়স অল্প, তোর না জানার জগৎটা বড্ড বেশি। জানবি, পাপ করলে তার শাস্তি পেতেই হবে। শ্রীকৃষ্ণের নৃসিংহ অবতার হিরণ্যকশিপুকে ধ্বংস করেছিল। চিকু চোয়াল শক্ত করে বলল, আমি তো কোনো পাপ করিনি। কাকিমা স্বামীকে জিজ্ঞাসা করলেন, কি হয়েছে? ভেতর থেকে শুনতে পাচ্ছিলাম, এত শোরগোল কিসের? স্ত্রীর মুখের দিকে তাকিয়ে হরিহরবাবু হাসলেন। ও কিছু না, চিকুকে একটু শাসন করছিলাম। তবে ছোট ছেলে, আমি ওকে ক্ষমা করে দিয়েছি। চিকু ঘর ছেড়ে বাইরে বেরিয়ে এলো। প্রিয়াঙ্কা এতক্ষণ ওর হাত ধরে টানছিল। বাইরে এসেই প্রিয়াঙ্কা চিকুকে জিজ্ঞাসা করল, কি ব্যাপার বলো তো? তোমাদের কথাবার্তার তো কোনো মিনিংই খুঁজে পাচ্ছি না। স্যারের সঙ্গে পঞ্চপ্রদীপ আর পুরুতমশাইয়ের রিলেশনটা কি? চলো যেতে যেতে সব বলছি। তবে তুমি এখন এই কথাটা যেটা আমি তোমাকে বলবো কাউকে বলতে পারবে না, প্রমিস? চিকুর হাত ছুঁয়ে প্রিয়াঙ্কা বলল, প্রমিস। ওরা সাইকেল চালাতে শুরু করলো। বাতাসে অনেকক্ষণ ধরেই একটা ঝড়ের গন্ধ টের পাওয়া যাচ্ছিল। গুমোটের মধ্যে ঠান্ডা মাঝে মধ্যেই খেলে বেড়াচ্ছিল। ওর মনে হচ্ছিল শিগগিরই একটা কালবৈশাখী হবে, তবে তার সঙ্গে একটু বৃষ্টি হলে ভালো হয়, চিকু ভাবল। চিকুর কাছে সব শোনার পর প্রিয়াঙ্কা ভয়ে কাঠ হয়ে গেল। ও বলল,
আমি আমি আর বাংলা কোচিনে পড়তে যাব না। চিকু বলল, আমি যতটুকু বুঝেছি পূর্ণিমার রাত ছাড়া স্যারকে ভয়ের কোনো কারণই নেই, কিন্তু আমার সঙ্গে আজ যেরকম কথা কাটাকাটি হয়ে গেল তাতে আর আমার বাংলা কোচিংয়ে যাওয়া হবে না। হ্যাঁ, বাড়িতে বাবা মা কি বলবো সেটাই ভাবছি এখন। তোমার কথা কেউ বিশ্বাসই করবে না, সবাই প্রুফ চাইবে, বলবে এটা হতেই পারে না, ইম্পসিবল। প্রিয়াঙ্কার কথাগুলো চিকু কিছুক্ষণ চিন্তা করল। ওর মনে হলো প্রিয়াঙ্কা ঠিকই বলেছে। হরিহরবাবুর মতো ধার্মিক সাত্ত্বিক মানুষকে কেউ রক্তপিশাচ বলে ভাবতেই পারবে না। তাছাড়া হয়তো জানতে চাইবে হঠাৎ করে মানুষটা এরকম কি করে হয়ে গেল। উনি জাঙ্গিকুলে বহু বছর ধরে আছেন, এতদিন তো পূর্ণিমার রাতে কোনো খুন হয়নি, তাহলে 4 মাস আগে হঠাৎ এমন কি হলো যে মানুষটা অমানুষ হয়ে গেল? চিকু এসব প্রশ্নের কোনো উত্তর খুঁজে পেল না। প্রমাণের কথা ভাবতে ভাবতে ওর মাথাটা কেমন তালগোল পাকিয়ে যাচ্ছিল। সত্যি তো, ওর মুখের কথা কেউ একবর্ণও বিশ্বাস করতে চাইবে না। তাছাড়া চিকু নিজে হরিহরবাবুকে নৃশংস ভয়ঙ্কর একটা অমানুষ বলে ভাবতেই পারছিল না। সুতরাং অকাট্য একটা প্রমাণ চাই, আর তার জন্যে বোধহয় আগামী পূর্ণিমা পর্যন্ত অপেক্ষা করতে হবে, এছাড়া আর কোনো রাস্তা নেই। কিন্তু পূর্ণিমা আসতে এখনও অনেক বাকি। এতদিন কি স্রেফ হাত খুঁটিয়ে বসে থাকা যায়? ঠিক তখনই চিকুর মাথায় বুদ্ধিটা এলো। ও প্রিয়াঙ্কাকে বলল, তুমি ঠিকই বলেছ, সবাই প্রমাণ চাইবে, কিন্তু বিশ্বাস করো আমার মনে হয় আর কোনো সন্দেহ নেই। অবশ্য আমার মুখের কথা সবাই মানবে কেন? ধরো স্যার যদি নিজে সব কিছু স্বীকার করেন। স্যার হঠাৎ কনফেস করতে যাবেন কেন? কারণ আমি আর তুমি স্যারকে ফোন করে করে জ্বালাতন করব। ওরে বাবা! প্রিয়াঙ্কা ভয়ে আঁতকে উঠল। চিকু ওকে আশ্বাস দিয়ে বলল, কোনো ভয় নেই, আমি তোমাকে সব শিখিয়ে দিচ্ছি। তুমি রোজ একবার করে ফোন করবে স্যারকে, আর আমি একবার করে করব। তাতেই আশা করছি অ্যাকশন হয়ে যাবে। আরও 15 মিনিট আলোচনার পর চিকু বাড়িতে ফিরে এলো। রাতে শোয়ার আগে ও মাকে বলল, জানো তো মা, বাংলা কোচিংয়ে ঠিকমতো পড়া হচ্ছে না, ও ও অন্য বাংলা স্যারের কোচিংয়ে আমি ভর্তি হব। মা খানিকটা অবাক হলেও রাতে আর কথা বাড়ালো না। পরদিন সকালে বাবা অফিসে বেরিয়ে যাওয়ার পর চিকু হরিহরবাবুর বাড়িতে ফোন করলো। কাকিমা ফোন ধরে হ্যালো, বলতেই ও খুব মোলায়েম গলায় বলল, স্যার আছেন? ধরো দেখছি। কাকিমা চিকুর গলা চিনতে পারেননি। অবশ্য পারারও কথা নয়, কারণ চিকু এর আগে স্যারের বাড়িতে একদিন ফোন করেছে। হ্যালো। হরিহরবাবুর গলা শুনতে পেল চিকু। ও রিসিভারের খুব কাছে মুখ নিয়ে এসে ফিসফিসিয়ে বলল, তোমার পাপের বোঝা তোমাকে শেষ করে দেবে। কে কে? আমি সব জানি। ধীরে ধীরে ফিসফিস করে চিকু বলল, গত 4টে পূর্ণিমায় তুমি 4জন মানুষকে নৃশংসভাবে খুন করেছ। কে? চিকু? চাপা গলায় জানতে চাইলেন হরিহরবাবু। প্রশ্নের উত্তর না দিয়ে চিকু বলে চলল, আমি সব দেখেছি, সব জানি। সামনের পূর্ণিমায় কাউকে আমি খুন হতে দেব না। চিকু, তুই আমাকে মিছিমিছি সন্দেহ করছিস। আমি কোনো পাপ করিনি। তুই খুব ভালো ছেলে, মিছিমিছি আমাকে ভুল বুঝিস না। অন্য কাউকে খুন করার চেয়ে সহজ নিজেকে খুন করা। তোমাকে সুইসাইড করতে হবে। তোমার মতো পাপিয়া আত্মহত্যা করলে সেটা মহাপাপ হয় না। সামনের পূর্ণিমায় তুমি নিজেকে খুন করো, সেটা সবার পক্ষে ভালো হবে। ওপাশ থেকে আবেগে থরথর গলা শোনা গেল, তুই ভুল করছিস। আমি পাপী নই, আমি কোনো পাপ করিনি। পূর্ণিমার রাতে তুমি কি করো জাঙ্গিগুলো সবাইকে আমি জানিয়ে দেবো। রাস্তাঘাটে
করবে? তোর গায়ে থুতু দেবে। সুইসাইড করা ছাড়া তোমার আর কোনো পথ নেই। রিসিভার নামিয়ে রাখলো চিকু। ওর বুকের ভেতর ঢিপ ঢিপ শব্দ হচ্ছিল, বড় বড় নিঃশ্বাস পড়ছিল। আবার কাল সকালে ও স্যারকে ফোন করবে। কিন্তু এভাবে ফোন করলে কি কাজ হবে? স্যার কি পুলিশের কাছে গিয়ে নিজের দোষ স্বীকার করবেন? তাছাড়া এরকম ভয়ঙ্কর অলৌকিক ঘটনা পুলিশ কি আদেও বিশ্বাস করবে? এই সব নানান কথা ভাবতে ভাবতে চিকু স্কুলের জন্যে তৈরি হতে লাগলো। আজ জনতা কেবিনের সামনে প্রিয়াঙ্কার সঙ্গে ও দেখা করবে। বলবে টেলিফোনে স্যারের সঙ্গে ওর কী ধরনের কথাবার্তা হয়েছে। তাহলে প্রিয়াঙ্কার ফোন করার কাজে খানিকটা সুবিধে হতে পারে। সাইকেল নিয়ে স্কুলে যাওয়ার পথে দেশপ্রিয় সুইটসের কাছে রোহনকে দেখতে পেল চিকু। সঙ্গে দুজন বন্ধু দাঁড়িয়ে রয়েছে। চিকু রোহনের কাছে গিয়ে সাইকেল থামালো। রোহনদা, তোমার সঙ্গে জরুরি কথা আছে। উত্তরে রোহন পকেট থেকে রুদ্রাক্ষের একটা দানা বের করলো। এই বিষয়ে? মাথা নাড়ল চিকু। হ্যাঁ। এখন বলবি? না, স্কুলে দেরি হয়ে যাবে, তোমার সঙ্গে আলাদা করে কথা বলবো। সাইকেল চালিয়ে বেরিয়ে গেল চিকু। সন্ধ্যাবেলা ওর কাছে সব কথা শুনে রোহন একেবারে তাজ্জব হয়ে গেল। ও আপন মনেই বলল, এ কথা তো কেউই বিশ্বাস করতে চাইবে না। হ্যাঁ, প্রিয়াঙ্কাও তাই বলেছে, বলছিল প্রমাণ চাই। সুপ্রিয় সুইটসের কাছে একটা সিরিজ গাছের পাশে দাঁড়িয়ে রোহন আর চিকু কথা বলছিল। বিকেলের দিকে একটা কালবৈশাখী হয়ে দুপশলা বৃষ্টি হয়ে গেছে, তাই রাস্তায় কাদা আর জল। স্কুটার বা গাড়ি গেলে কাদা জল ছিটকে আসছে, তাই পথচারীরা রাস্তার পাশ ঘেঁটে আসছে। রাস্তার দিকে চোখ রেখে চিন্তা করতে করতে রোহন বলল, প্রমাণ চাই। রুদ্রাক্ষের মালা আর মুখের পোড়া দাগ তো ঠিকই, ঠিক প্রমাণ নয় তো? সেই জন্যই তো আমি আর প্রিয়াঙ্কা পুরো ফোন করে স্যারকে কনফেস করতে বলছি। তাতে কি লাভ? ধর ফোনে হরিহরবাবু সব স্বীকার করলেন, তাতে তো আর ওকে অ্যারেস্ট করা যাচ্ছে না। বিদ্যে বুদ্ধির বাইরে এরকম আজগুবি ব্যাপার কে বা বিশ্বাস করবে? কেন, লাস্ট পূর্ণিমার রাতে সেই যে কি বলবো, ওটা মানুষ না অমানুষ, সেই যাই হোক, সেই হিংস্র গর্জন অনেকেই তো শুনেছিল। শোনা এক জিনিস আর চোখে দেখা আরেক জিনিস। রোহন আনমনাভাবে বলল। রোহনের কথাটা চিকুর মনে বারবার প্রতিধ্বনি তুলতে লাগলো। শোনা এক জিনিস আর চোখে দেখা আরেক জিনিস, শোনা এক জিনিস আর। কিছুক্ষণ পরে চিকু বলল, টেলিফোনে কাজটা কদিন চালিয়ে যাই, দেখি মাথায় কোনো আইডিয়া আছে কি না। তুমিও কিন্তু ব্যাপারটা নিয়ে ভেবে যাও, তবে এখনই কাউকে বলার দরকার নেই, কি বলো? খারাপ, তুই তোর অপারেশন চালিয়ে যা, কোনো আইডিয়া এলে আমাকে বলিস। রোহনের কথায় ঘাড় নেড়ে বাড়ির দিকে ফিরে চাইল চিকু। প্রমাণ চাই, প্রমাণ। রাতে বিছানায় শুয়ে চিকু ছটফট করতে লাগলো। কিছুতেই ওর ঘুম আসছিল না। ওর ভয় হচ্ছিল যে ঘুমিয়ে পড়লেই হয়তো হরিহরবাবুকে স্বপ্নে দেখবে সৌম্যকান্তি মানুষটা ধীরে ধীরে কিভাবে বদলে যাচ্ছে অমানুষে। তারপর এগিয়ে আসছে চিকুর দিকে। সামনের দিকে দুটো হাত বাড়ানো, সেই হাতের 10 আঙুলে লম্বা লম্বা বাঁকানো নখ। চিকু টের পাচ্ছিল প্রিয়াঙ্কা ওকে হাত ধরে প্রাণপণে টানছে আর চিৎকার করছে। চিকুর ঘুম ভেঙে গেল। নানান কথা ভাবতে ভাবতে কখন ওর তন্দা মতন এসে গিয়েছিল কে জানে। প্রিয়াঙ্কার কথা মনে পড়ছে ওর। আজ রাত 8টা নাগাদ প্রিয়াঙ্কাকে ও ফোন করেছিল। তখনই প্রিয়াঙ্কা ওর উড়ো ফোনের কথাবার্তা চিকুকে জানিয়েছে। কথাগুলো চিকুর মনে ভেসে উঠল আবার। ও প্রান্তে ফোন বেজে উঠতেই হরিহরবাবুর স্ত্রী ফোন ধরেছেন। হ্যালো, স্যার আছেন? প্রিয়াঙ্কা স্বাভাবিক গলায় বলেছিল। একটু পরই ফোন ধরে প্রিয়াঙ্কা চিকুর পরামর্শ মতো বলে উঠেছে, অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তব ঘৃণা যেন তারে তৃণ সমুদহে। কে কে কথা বলেছো? হ্যাঁ,
হতচকিত হয়ে হরিহরবাবু জিজ্ঞাসা করলেন। ফিসফিস করে প্রিয়াঙ্কা বলল, সামনের পূর্ণিমায় তুমি বাড়ি ছেড়ে বেরোবে না, বেরোলেই তোমাকে খতম করে দেওয়া হবে। আমি আমি আমার কোনো দোষ নেই। এটা এটা আমার অসুখ। অসুখের ওপর আমার কোনো হাত নেই। তুমি শিক্ষকদের কলঙ্ক, জাঙ্গিকুলের কলঙ্ক তুমি। না না না, আমি কোনো অন্যায় করিনি, কোনো পাপ করিনি। আমার আত্মা পবিত্র। তোমার আত্মা বলে কিছু নেই, তুমি প্রেতাত্মা। হরিহরবাবু ফুঁপিয়ে কেঁদে বললেন, বিশ্বাস করো, আমার কোনো দোষ নেই। একটা শয়তান ছল করে আমাকে দিয়ে এইসব করিয়ে নেয়। আমার তো কোনো জ্ঞান থাকে না। আর কাউকে খুন করার চেয়ে নিজেকে খুন করা অনেক সহজ। তোমার সুইসাইড করা উচিত, তোমার সুইসাইড করা উচিত। তুমি কে? তার গলার স্বর দিব্যি স্পষ্ট, কান্নার কোনো ছোঁয়াও নেই সেখানে। তাহলে কি স্যার এতক্ষণ অভিনয় করছিলেন? প্রিয়াঙ্কা মনে মনে ভাবল। তুমি কে? চিকুর বন্ধু? কিছুক্ষণ ও প্রান্ত চুপচাপ। তারপর, তুমি কি প্রিয়াঙ্কা? সঙ্গে সঙ্গে প্রিয়াঙ্কা ভয় পেয়ে রিসিভার নামিয়ে রেখেছে। ওর হাত থরথর করে কাঁপছিল। সত্যিই কি এটা স্যারের অসুখ? চিকু নিজেকে যেন প্রশ্ন করল। এই অসুখের ওপরে কি স্যারের কোনো হাত নেই? সত্যিই কি একটা শয়তান ছল করে স্যারকে প্রতি পূর্ণিমার জঘন্য কাজ করিয়ে নেয়? এইসব ভাবতে ভাবতেই ঘুমিয়ে পড়ল চিকু। পরদিন সকালে ঘুম ভাঙতেই চিন্তাগুলো আবার চিকুর ওপর ঝাঁপিয়ে পড়ল। একই সঙ্গে ওর মনে পড়ে গেছে আবার ফোন করতে হবে স্যারকে। রিং বেজে ওঠা মাত্র স্যার নিজেই ফোন ধরলেন। হ্যালো চিকু। চিকুর মনে হলো স্যার বোধহয় ওর টেলিফোনের জন্যই অপেক্ষা করছিলেন। চিকু ফিসফিসে গলায় বলল, সামনের পূর্ণিমায় কোনো মানুষ যেন খুন না হয়। না না, আর কেউ খুন হবে না, আর কেউ খুন হবে না। স্যারকে বাধা দিয়ে চিকু বলল, কিন্তু একটা সুইসাইড যেন হয়। সুইসাইড? একটা নরপিশাচের আত্মহত্যা করে যেন। এই আত্মহত্যার কোনো পাপ নেই। টেলিফোনের ও প্রান্তে হরিহরবাবু ডুকরে কেঁদে উঠলেন। তারপর কান্না ভাঙা গলায় বললেন, নিজেকে খুন করতে আমি পারবো না। তাহলে তোমাদের কাকিমাকে কে দেখবে? ওকেও হয়তো আমার সঙ্গে সহমরণে যেতে হবে। আর সেটা তো সম্ভব নয়। এটা যে কি কষ্ট তা তুই বুঝবি না। এই অসুখের জ্বালা আমাকে জ্বালিয়ে পুড়িয়ে মারছে। চিকু স্যারের কান্নায় নরম হলো না। কোথা থেকে যেন এক দুর্জয় সাহস ওর ভেতরে তৈরি হয়ে যাচ্ছিল। ও বলল, যাদের তুমি খুন করেছ তাদের আত্মীয় স্বজন তোমার চেয়ে অনেক বেশি কষ্ট পাচ্ছে। তোমাকে আত্মহত্যা করতেই হবে। চিকু 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 শোন, সামনের পূর্ণিমায় তুই আমার বাড়িতে আয়, তোকে সব খুলে বলবো। তুই তুই আমার অসুখের ব্যাপারটা বুঝতে পারবি। আগামী পূর্ণিমায় স্যার ওর বাড়িতে যেতে বলেছেন। চিকু বেশ অবাক হলো। তাহলে কি সামনের পূর্ণিমায় কেউ খুন হওয়ার ভয় নেই? সন্ধ্যের পর তুই আসিস। স্যার তখনও কথা বলে যাচ্ছিলেন। আর প্রিয়াঙ্কাকেও সঙ্গে নিয়ে আসিস। প্রিয়াঙ্কা কেন? প্রিয়াঙ্কার নাম শুনে চিকু যেন ইলেকট্রিক শক খেল। স্যার কি তাহলে ওদের দুজনের গলায় ধরে ফেলেছেন? সুতরাং আর লুকোচুরি করে কোনো লাভ নেই। তাই চিকু স্বাভাবিক গলায় কথা বলল। প্রিয়াঙ্কাকে সঙ্গে নিয়ে আসবো কেন? উত্তরে স্যার হাসলেন। তুই সেদিন সন্ধ্যাবেলায় আমার সঙ্গে যখন তুমুল তর্ক জুড়ে দিয়েছিলি, প্রিয়াঙ্কা তখন তোর সঙ্গে ছিল। ওর মনে হয়তো নানা রকম কৌতূহল হচ্ছে। হয়তো তোরই মতো ওরা আমাকে শয়তান, পিশাচ কিংবা অমানুষ বলে ভাবছে। আর তুই তো জানিস তোরা দুজন আমার সবচেয়ে প্রিয় স্টুডেন্ট। তোদের মনে আমি কোনো ব্যথা দিতে চাই না। চিকু কেমন যেন দোটানায় পড়ে গেল। ওর চিন্তাগুলো মনের ভেতরে তালগোল পাকিয়ে যেতে লাগলো। হরিহরবাবু একটানা কথা বলে যাচ্ছিলেন।
ওর কথায় সাপ খেলানো বাঁশির মতো সুর চেতনাকে অবশ করে দিতে চাইছে। চিকুর মাথা ঝিমঝিম করছিল। চোখের সামনে যদি সব দেখিস তবে তোরা বুঝতে পারবি, ব্যাপারটা তলিয়ে বুঝতে পারবি তোরা। আমার কোনো দোষ নেই, সবই নিয়তি। শেষ পর্যন্ত চিকু রাজি হলো। আর জলজান্ত প্রমাণ চাইলে এছাড়া আর কোনো পথ নেই। তবে রোহনদাকেও সঙ্গে নিয়ে যাবে। যদি সত্যি সত্যি কোনো বিপদ হয় তাহলে রোহনদা বাঁচাবে। সুতরাং রোহনকে নিমন্ত্রণের কথাটা জানালো চিকু। কি করে বলো তো রোহনদা যাব? নিশ্চয়ই যাবি, তা না হলে কেউ প্রমাণ হবে কি করে? যদি স্যারের বাড়িতে সাংঘাতিক কিছু হয়। খদ্দরের পাঞ্জাবির তলায় হাত ঢোকালো রোহন। তারপর একটা দুনলা শটগান বের করে চিকুকে দেখালো। এক নলকাটা দোনালা মেশিন, দেশি, তবে কাজে বিদেশিকে টেক্কা দেবে। কিছুদিন ধরে শুনছিস না পাশে নলডাঙায় খুব ডাকাতি হচ্ছে, তাই গত মাসে এটা কিনেছি। এটা কাছ থেকে ফায়ার করলে বডি ফুটো করে একজোড়া গুলি বেরিয়ে যাবে। চিকুর কাঁধে হাত রাখলো রোহন। মন কেমন করা গলায় বলল, তুই প্রিয়াঙ্কা, তোরা পড়াশোনা এ ক্লাস, আমাদের দেশের ফিউচার। আর আমায় কাজ কি জানিস? যে শয়তানের বাচ্চারা তোদের মতো ব্রাইট ছেলেমেয়েদের পথের কাঁটা হয়ে দাঁড়াবে তাদের খতম করা। হয় জানে নয় মানে খতম করে দেবো। শটগানটা উঁচিয়ে ধরল রোহন। আকাশের দিকে তাকালো। তোর কোনো ভয় নেই, চাঁদটা পুরোপুরি গোল হতে দে, তারপর দেখবি জাঙ্গি খুলে সব গোলমাল থামিয়ে দেবে। চিকু অবাক হয়ে রোহনকে দেখছিল। বিশুদার দোকানের বাল্বের আলোয় রোহনের চোখ চকচক করছিল। মন্দকে খতম করার জন্যেই ও মন্দ হয়েছে। পূর্ণিমার দিন কিভাবে ওরা যাবে, কখন যাবে, সেসব চাপা গলায় আলোচনা করে নিল রোহন আর চিকু। চিকু বলল, প্রিয়াঙ্কার সঙ্গেও এ ব্যাপারে কথা বলে নেব। তারপর ওরা পূর্ণিমার জন্য অপেক্ষা করতে লাগলাম। পূর্ণিমার তখনও 16 দিন বাকি ছিল। চিকুরা 16, 15, 14 করে দিন গুনতে লাগলো। পথঘাটে খানাখন্দে ঘোলা জল জমতে লাগলো। বর্ষার সময় সবুজ গাছপালা থেকে এক অদ্ভুত গন্ধ পায় চিকু। সেই গন্ধ আকাশ বাতাস ছেয়ে গেল। বাঁশপাতি, কাঠঠোকরা, বুলবুলি, মাছরাঙা পাখিগুলো ঝকঝকে রং নিয়ে এখানে সেখানে উড়ে বেড়াতে লাগলো। পূর্ণিমার দিন সন্ধে 7টা নাগাদ চিকু আর প্রিয়াঙ্কা যখন সাইকেল চালিয়ে হরিহরবাবুর বাড়িতে এসে পৌঁছালো তখন বেশ বৃষ্টি পড়ছে। আশপাশ থেকে ব্যাঙের গ্যাঙর গ্যাঙর ডাক কান ঝালাফালা করে দিচ্ছে। গ্রিলের দরজা খুলে ভেতরে ঢুকে পড়ল চিকু, প্রিয়াঙ্কা। সাইকেল দুটো একপাশে দাঁড় করিয়ে রেখে ওরা ছাতা মাথায় দিয়ে বাড়ির দরজার কাছে এসে দাঁড়ালো। তারপর পিছন দিকে রাস্তার দিকে তাকালো। একে বৃষ্টি, তার উপরে রাস্তার আলো টিমটিম করে জ্বলছে। তা সত্ত্বেও ওরা রোহন আর ছোটকুকে দেখতে পেল। একটা জাম গাছের আড়াল থেকে বেরিয়ে ওদের দিকে হাত নাড়ল। তারপর তাড়াতাড়ি পা চালিয়ে হরিহরবাবুর বাড়ির কাছে চলে এলো, ভেতরে ঢুকে পড়ল। রোহন একটা বর্ষাতি পড়েছে, আর ছোটকুর মাথায় নীল রঙের পলিথিন সিটের ঘোমটা। তার উপরে বৃষ্টি পড়ে চরবর চরবর করে শব্দ হচ্ছে। রোহনের ইশারায় ছোটকু সুপুরি গাছের নিচে গিয়ে দাঁড়ালো। রোহন, চিকু আর প্রিয়াঙ্কা কাছে এসে খুব চাপা গলায় বলল, তোরা ভেতরে যা, আমি আর ছোটকু দরজার কাছেই আছি। কান পেতে সব শোনার চেষ্টা করছি। কেস ডেঞ্জারাস হয়ে উঠলে আমাকে ডাকবি। কথাগুলো বলে রোহন আর ছোটকু আড়ালে সরে গেল। সঙ্গে সঙ্গে চিকু কলিং বেল বাজালো। টিং টং। কাকিমা এসে দরজা খুলে দিলেন। স্নেহের গলায় বললেন, ইস, অনেকটা ভিজে গেছো দেখছি, ভেতরে চলো, মুছে নেবে। কাকিমার পিছন পিছন ওরা দুজনে পড়ার ঘরে গিয়ে ঢুকলো। আর ঢোকার সঙ্গে সঙ্গে ভয়ে পাথর হয়ে গেল। হরিহরবাবু মেঝেতে বেশ আয়েস করে বসে আছেন। খুব ধীরে ধীরে পান চিবোচ্ছেন। চোখে শান্ত নিশ্চিন্ত দৃষ্টি, যেন শিকার খুব কাছাকাছি, একেবারে আওতার মধ্যে চলে এসেছে। স্যারকে দেখা মাত্র চিকু আর প্রিয়াঙ্কার সব সাহস উবে গেল। সাংঘাতিকভাবে মনে পড়ে গেল
আজ পূর্ণিমা, যদিও আকাশে মেঘ থাকায় চাঁদ চোখে পড়েনি। তাতে কি হরিহরবাবুর কোনো অসুবিধে হবে? বোধহয় না। আকাশে গোল চাঁদ কোথাও একটা থাকলেই হলো। তাহলেই কি অমানসিক অসুখটা মাথাছাড়া দিতে পারবে? ওরা দুজনে কুলকুল করে ঘামছিল আর ফ্যালফ্যালে চোখে হরিহরবাবুর দিকে তাকিয়েছিল। আয় আয় বস। একগাল হেসে সাদর আমন্ত্রণ জানালেন হরিবাবু। বসে একটু জিরিয়ে নে, তারপর তোদের সব বলছি। তোরা যা যা জানতে চাস জিজ্ঞেস করবি, আমি তোদের সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে যাব। শতরঞ্জি পাতাই ছিল। ওরা স্যারের কাছ থেকে একটু দূরত্ব রেখে জড়সড় হয়ে বসল। কাকিমা একটা তোয়ালে নিয়ে ঘরে এসে ঢুকলেন। এই নাও, এটা নিয়ে গা মাথা মুছে নাও। আর চোখে একবার স্বামীর দিকে তাকিয়ে দেখলেন। আজ আর কেউ পড়তে আসবে না? না, আজ ওদের দুজনকে স্পেশাল ক্লাস করাবো বলে ডেকেছি। কাকিমা বললেন, তোমরা পড়ো, আমি পেঁয়াজি আর বেগুনি ভাজছি, খেয়ে যাবে। কাকিমা আড়ালে চলে যেতেই হরিহরবাবু নড়ে চড়ে বসলেন। বললেন, তোদের আজ খোলাখুলি সব বলবো। আমার একটা মারাত্মক অসুখ হয়েছে, এমন অসুখ যে সবাইকে এটার কথা খোলাখুলি বলা যায় না। এটার সত্ত্বেও আমি অনেক কিছু করেছি, অনেক ডাক্তার দেখিয়েছি, তাদেরকে ঘুরিয়ে ফিরিয়েও অসুখটার আভাস দিয়েছি, তারা ওষুধও দিয়েছেন, কিন্তু সেসব ওষুধে কোনো কাজ হয়নি। চিকু আর প্রিয়াঙ্কা দম বন্ধ করে শুনছিল। ওদের গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। বাইরে থেকে বৃষ্টির শব্দ ভেসে আসছিল, সেই সঙ্গে ব্যাঙের ডাকও। সিলিং ফ্যানের হাওয়ায় চিকু কেমন যেন শীত শীত করছিল। আনমোনা চোখে একটা বন্ধ জানলার দিকে তাকিয়ে হরিহরবাবু বলে চললেন, অসুখটা আগে আমার ছিল না। গত বছর পুজোর সময় আমি আর তোদের কাকিমা দুজনে মিলে হিমাচল প্রদেশে বেড়াতে গিয়েছিলাম। কুলু মানালি ওইসব আর কি। সেখানে একদিন এক পাহাড়ি পথে একজন ট্রাইবালের সঙ্গে, মানে উপজাতির লোকের সঙ্গে আমাদের আলাপ হয়। লোকটা পথের ধারে একটা ছোট্ট ঝুপড়িতে বসে উল্কি কাটার কাজ করছিল। আমি আর তোদের কাকিমা সেখানে দাঁড়িয়ে লোকটির কাজ দেখছিলাম। লোকটা ভাঙা ভাঙা হিন্দিতে আমাকে বলল, বাবুজি, আপনারা উল্কি কেটে গায়ে ছবি এঁকে নিন। আমার কাছে নানান ধরনের ছবি আছে। এমন ছবিও আছে যার মধ্যে অনেক ক্ষমতা আছে, মানুষকে তেজি করে দেয়, সব মুশকিল আসান করে দেয়। এইসব উল্কি মন্ত্রতন্ত্র করে আঁকতে হয়, মাত্র 101 টাকা দিলেই এঁকে দেব। কি যে হলো আমাদের, লোকটার কথায় রাজি হয়ে গেলাম। কথা বলতে বলতে পাঞ্জাবির বোতামগুলো আমি খুললাম। গলার কাছ থেকে বাঁদিকে টেনে নামালেন। এই দেখ। ঘরের আলোয় স্পষ্ট দেখা গেল স্যারের বাঁ বাহুতে একটা লোমস পশুর ছবি আঁকা। পশুটা কেমন যেন কুঁজো হয়ে রয়েছে, যেন এক্ষুনি শিকার লক্ষ্য করে লাফ দেবে। পাঞ্জাবিটা আবার ঠিকঠাক করে নিলেন স্যার। তারপর থেকেই আমার ক্লান্তি ক্রমশ কমতে লাগলো। সবসময় শরীরের ভেতরে একটা চনমনে ভাব টের পেতে লাগলাম। বিশেষ করে পূর্ণিমার রাতে কিছু একটা করার নেশায় একেবারে ক্ষেপে উঠতে লাগলাম। সেই সঙ্গে জ্বর জ্বর লাগতো। একটা দীর্ঘশ্বাস ফেলে মুখ নিচু করলেন হরিহরবাবু। বেশ মনে আছে, গত ডিসেম্বরের পূর্ণিমায় আমি প্রথম খুন করেছি। না না না, মানুষ নয়, একটা ছাগলকে মেরেছিলাম। তারপর ধীরে ধীরে অসুখের তেজটা বাড়তে লাগলো। আর আর গত ফেব্রুয়ারিতে প্রথম একজন ভবঘুরে ভিখারিকে খুন করলাম। তোরা হয়তো বলবি আমি মহা পাপক, পাপী, কিন্তু আমি বলবো আমি নির্দোষ। আমার একটা অসুখ হয়েছে, যে অসুখটা ডাক্তাররা সারাতে পারছে না। তোরা আমাকে ভুল বুঝিস না। মাঝে মাঝে মনে হয় আমি অপরাধী, আত্মহত্যা করে এই নোংরা জীবনটাকে শেষ করে দিই। কিন্তু তারপরই আবার মনে হয় আমার তো কোনো দোষ নেই। মুখ তুললেন হরিহরবাবু। ওর চোখে জল, কান্না ধরা গলায়
তিনি বললেন, আসলে এই অসুখটা আমার নিয়তি। কথা বলতে বলতে হরিহরবাবুর গলাটা কর্কশ হয়ে যাচ্ছিল। আমার ভেবেতব্য আমার নিয়তি, তোদেরও মূল হয় নিয়তি। তারপরেই সব অর্থহীন কর্কশ জড়ানো শব্দ বেরিয়ে আসতে লাগলো ওর মুখ দিয়ে। এই ভয়ঙ্কর পরিবর্তনটা শুরু হয়ে গেল। চিকু আর প্রিয়াঙ্কা এত ভয় পেয়ে গেল যে ভয়টাই বোধহয় ওর মন থেকে উঠে গেল। ওরা হাঁ করে স্যারের পাল্টে যাওয়া দেখতে লাগলো, যেন হলে কোনো হরর সিনেমা দেখছেন। স্যারের দেহটা ফুলতে লাগলো, চোয়াল লম্বা হয়ে গেল, ঠোঁট ফাঁক করে পান চিবানো ছিবড়েটা বেরিয়ে এলো, দাঁত হয়ে গেল ধারালো আর লম্বা। ফুলে ওঠা শরীরের চাপে পাঞ্জাবি ফেটে কাপড়ের টুকরোগুলো এখান ওখান থেকে ঝুলে রয়েছে। সিলিং ফ্যানের হাওয়ায় পতাকার মতো উড়ছে, বর্ষায় আগাছা গছিয়ে ওঠার মতো স্যারের সারা শরীরে বড় বড় লোম গজিয়ে উঠল। তারপর নখগুলোর মাপে লম্বা হয়ে বাঁকানো ছুরির ফলার মতো হয়ে গেল। চোখের সামনে হরিহরবাবু মানুষ থেকে অমানুষ হয়ে গেলেন। প্রিয়াঙ্কা ভয়ে থরথর করে কাঁপতে কাঁপতে উঠে দাঁড়ালো। চিকুর হাত ধরে প্রচণ্ড এক টান মারল। চিকু অনেকক্ষণ ধরে একটা চিৎকার খুঁজে বেড়াচ্ছিল। স্বপ্নের মধ্যে যেমন দৌড়তে চাইলেও দৌড়ানো যায় না, এই মুহূর্তে চিৎকারটাও চিকুকে দিয়ে সেরকম খেলা খেলছিল। ভয়ঙ্কর অমানুষটা উঠে দাঁড়িয়ে সজোরে মাথা লালা ছিটকে পড়লো ওর মুখ থেকে। তারপর চাপা গর্জন করে চিকুদের কাছে এগিয়ে আসতে এক পা করে এগিয়ে আসতে লাগলো। কোমরের কাছ থেকে এলোমেলোভাবে জড়িয়ে থাকা প্রাণীটাকে ভারী অদ্ভুত দেখাচ্ছিল। হঠাৎই চিকুকে অবাক করে দিয়ে প্রিয়াঙ্কা গলা ফাটিয়ে চিৎকার করে উঠল। যে প্রমাণ ওরা এতদিন ধরে খুঁজছিল, সেই প্রমাণ ওদের চোখের সামনে রয়েছে। কি ভয়ঙ্কর প্রমাণ! চোখের সামনে যদি সব দেখিস, তোরা ব্যাপারটা তলিয়ে বুঝতে পারবি আমার সবে কোনো দোষ নেই, সবই নিয়তি। টেলিফোনে শোনা কথাগুলো চিকুর মনে পড়ে গেল। ওই অমানুষটাকেই ওই জলাপুকুর থেকে শ্যাওলা আর কচুরিপানা মাথায় নিয়ে উঠে আসতে দেখেছিল। অমানুষটা এক হিংস্র গর্জন করে উঠল, আর সঙ্গে সঙ্গে বাইরে করকর করাত করে বাজ পড়ার শব্দ হলো। তারপরই চিকুরা শুনতে পেল দরজায় প্রচণ্ড ধাক্কার আওয়াজ। কাকিমা ভেতর পরিমরি করে ছুটে এলেন পড়ার ঘরে। অমানুষটার দিকে অদ্ভুত চোখে তাকালেন। সঙ্গে সঙ্গে বাইরের দরজার ছিটকিনি ভাঙার আওয়াজ শোনা গেল। হুড়মুড় করে ঘরে ঢুকে পড়ল রোহন আর ছোটকু। ওদের সারা শরীর জলে ভেজা, বড় বড় শ্বাস ফেলে হাঁপাচ্ছে। ওদের গায়ে বর্ষাতি বা পলিথিন সিট নেই, বোধহয় বাইরে থেকে খুলে এসেছে। ওদের দেখে কাকিমার মুখটা কেমন যেন ফ্যাকাশে হয়ে গেল। কোনো রকমে তিনি বললেন, এই কে তোমরা? উত্তরে রোহন শটগানটা বের করে উঁচিয়ে ধরল। চিকু আর প্রিয়াঙ্কা তখন ঘরের এক কোণে দেয়ালে মিশে যেতে চাইছে। এই ওকে আঁকড়ে ধরে থরথর করে কাঁপছে। বিশাল চেহারা অমানুষটা ছায়া আটকে অন্ধকার করে দিয়েছে। ওটার হলদেটে সবুজ চোখে রেডিয়াম দেয়া ঘড়ির মতো ধকধক করে জ্বলছে। ওটা কি বুঝলো কে জানে। চিকুর দিক থেকে ঘুরে তাকালো রোহনের দিকে। ছোটকুর চোখ যেন ঠিকরে বেরিয়ে আসবে। ওর মুখ হাঁ করা, সারা শরীর ঠকঠক করে কাঁপছে। কিন্তু রোহনের চোখে ঠান্ডা দৃষ্টি। ও যেন আগে থেকেই জানতো এরকম কিছু হবে। রোহন আর দেরি করলো না, শটগানটা মুখের দিকে তাক করে কড়া গলায় বলল, আমার আত্মাকে আমি মুক্তি দিলাম। ফায়ার করলো। দুটা বন্ধ করে তেমন জোরালো শোনালো না, তবে দুটো গুলি প্রাণীটার মুখে গিয়ে লাগলো। একটা বাঁ চোখে, একটা কপালে। এক বুক কাঁপানো গর্জন করে বিশাল অমানুষটা ভূমিকম্পে ধসে পড়া বহুতল বাড়ির মতো মেঝেতে ভেঙে পড়ল। ওটার হাত একটা কিছু আঁকড়ে ধরতে চাইছিল। কাকিমার শাড়ির ভাঁজে ওটার বাঁকানো মুখটা আটকে গেল। ফলে এক টানে কাকিমাও পড়ে গেলেন মেঝেতে। ভয়ে চিৎকার করে উঠলেন। শটগানে নতুন গুলি ভরে নিল রোহন। তারপর সতর্ক পায় প্রাণীটার দিকে এগিয়ে গেল। চিকু আর প্রিয়াঙ্কা নিজেদের সামলে নিয়ে প্রাণীটার দিকে কৌতূহলের নজরে দেখতে লাগলো। আর কাকিমা লোমস শরীরটাকে আঁকড়ে ধরে বিলাপ শুরু করলেন।
সেই বুক ফাটা কান্না পাথরকেও গলিয়ে দিতে পারে। প্রাণীটার মুখে খানিকটা অংশ শটগানের গুলির দাপটে ভেঙে চুরে তছনছ হয়ে গেছে। মুখ আর কপাল রক্তে মাখামাখি, সারা শরীর নিথর। বোঝাই যাচ্ছিল পূর্ণিমার রাতে জাঙ্গিকুলে আর কখনো কেউ খুন হবে না। হঠাৎই একটা অবাক কাণ্ড ওদের চোখে পড়ল। প্রাণীটার দেহের লোমগুলো শরীরের মধ্যে ঢুকে যাচ্ছে, বাঁকানো লম্বা নখ আবার ঢুকে পড়ছে শরীরের ভেতর। দাঁতগুলো ক্রমশ ছোট হয়ে যাওয়া, ঠোঁট জোড়া টান টান অবস্থা থেকে ক্রমশ ঢিলে হয়ে যাচ্ছে, আবার ঢেকে নিচ্ছে দাঁতের পাটিকে। ধীরে ধীরে মৃতদেহটা বদলে গেল, অমানুষ থেকে মানুষ হয়ে গেল। ওদের চোখের সামনে পড়ে রয়েছে হরিহরবাবুর মৃতদেহ, আর সেই মৃতদেহ আঁকড়ে ধরে তার স্ত্রী হাউ হাউ করে কাঁদছেন। চিকু আর প্রিয়াঙ্কা কাছে এগিয়ে গেল। অস্বস্তি হলেও কাকিমাকে ওরা সান্ত্বনা দিতে চাইল। কাকিমা কাঁদবেন না, স্যারের শরীরে পিশাচ ভর করেছিল, স্যারের আত্মা এবার শান্তি পাবে। চিকু নরম গলায় বলল। উত্তরে কাকিমা স্বামীর মৃতদেহ থেকে মুখ তুললেন, ঘুরে তাকালেন চিকু আর প্রিয়াঙ্কার দিকে। কিন্তু আমাকে কে শাস্তি দেবে? আমিও তো হাতে উল্কি কেটে ছবি এঁকেছি। চিকু অবাক হয়ে দেখল কাকিমার দু চোখের মণিতে দুটুকরো লাল আগুন জ্বলছে, আর ঠোঁটের বাইরে বেরিয়ে এসেছে দুটো লম্বা সদন্ত। খলখল করে হেসে কাকিমা উঠে দাঁড়ালেন। প্রিয়াঙ্কা চিৎকার করে উঠল। আমরা দুজনে বেশ ছিলাম, পিশাচ বর আর পিশাচ বউ। ও শিকার করে রক্ত খেয়ে আসতো, আর আর আমি ওর শরীর থেকে রক্ত খেতাম। এমনই ছিল আমাদের রক্তের সম্পর্ক। এখন কি হবে? একা একা আমি বাঁচবো কি করে? রোহন হতবাক হয়ে গিয়েছিল। চিকু, প্রিয়াঙ্কা, ছোটকুরও একই দশা। এইরকম একটা আশ্চর্য ঘটনার জন্য ওরা কেউই তৈরি ছিল না। কাকিমা আচমকা বন বিড়ালের মতো লাফ দিলেন। ওর লক্ষ্য ছিল রোহন, কিন্তু ছোটকু পলকে ছিটকে এসে রোহনকে আগলে দাঁড়ালো। ফলে রাগে শোকে অন্ধ পিশাচি খ্যাঁক করে কামড়ে ধরলো ছোটকুর গলা। ওর ধারালো দাঁতে ছোটকুর গলার নলি ছিঁড়ে গেল, খুন্তি দিয়ে রক্ত বেরিয়ে এলো। চাপা ঘর ঘর শব্দ শোনা গেল। সম্মোহনের ঘোর কাটিয়ে রোহন শটগানটা তুলে ধরল। ছোটকুর ওপরে ঝুঁকে দাঁড়িয়ে কাকিমার ঘাড়ে শটগানের নল ঠেকিয়ে ফায়ার করলো। ছোটকু আর কাকিমা দুজনেই জড়াজড়ি করে মেঝেতে খসে পড়ল। কিন্তু পরমুহূর্তেই ছোটকুর রক্তমাখা দেয়া ছেড়ে আহত কেউটের মতো রোহনের ছোবল মারতে চাইলেন কাকিমা। শরীরটাকে দুপাক গড়িয়ে ধারালো দাঁতে রোহনের পা কামড়ে ধরলেন। রোহন যন্ত্রণায় চিৎকার করে উঠল। সেই চিৎকারে সকলের কানে তালা লেগে গেল। বাইরে বিকট শব্দে বাজ পড়ল, আর রোহন অশ্রাব্য গালাগালিজ করতে করতে শটগানের বাঁট হাতুড়ির মতো মাথায় বসিয়ে দিল কাকিমার। ও পাগলের মতো চিৎকার করছিল, আর রাগে অন্ধ হয়ে শটগানের বাঁট দিয়ে পিশাচির মাথায় থেঁতে করছিল। একসময় কাকিমার দেহটা অসাড় হয়ে গেল, থ্যাতলানো মাথাটা চুলে রক্তে মাখামাখি, আর হরিহরবাবুর মতো কাকিমার সদন্ত মাপে ছোট হয়ে আবার স্বাভাবিক হয়ে গেল। চোখের মনির লাল বিন্দু দুটোও মিলিয়ে গেল। রক্তে ভেসে যাওয়া ঘরে 3টে মৃতদেহ পড়ে রইল। রোহন ছোটকুর ওপরে ঝাঁপিয়ে পড়ে কাঁদছিল। ওর পা থেকে রক্ত বেরোচ্ছিল। প্রিয়াঙ্কা রোহনের পিঠে হাত রেখে ওকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছিল। তারপর খেয়াল হতেই একটা রুমাল দিয়ে রোহনের পায়ের কাটা জায়গাটা বাঁধতে লাগলো। চিকু কোনো রকমের টলতে টলতে ঘরের ভেতরের দিকে এগোলো। ফোন করে সবাইকে যে একটা খবর দিতে হবে, ফাঁড়িতেও একটা খবর দেওয়া দরকার। বাইরে বৃষ্টির তেজ হঠাৎই যেন বেড়ে গেল, আর কান ফাটানো শব্দে একটা বাজ পড়ল। হলো আমাদের উপন্যাস অনিশ দেবের পিশাচের রাত। এরকম আরও কিছু রোমাঞ্চকর গল্পের জন্যে চোখ রাখুন আমাদের চ্যানেলে, এবং গল্পটি ভালো লাগলে লাইক করুন ও সাবস্ক্রাইব করুন। আমাদের পিশাচের রাত গল্পের প্রথম পর্বটি শোনার জন্য গল্পের লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া হয়েছে। আপনারা চাইলেই ওখান থেকে প্রথম পর্বটি শুনে নিতে পারেন। হ্যালো বন্ধুরা, আমি অঙ্কিত, এই গল্পের এডিটর, এবং আমি প্রসঙ্গে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাকে এই গল্পটা এডিট করতে দেওয়ার জন্য। আপনারা ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে আমাদের অ্যান্ড্রয়েড স্টুডিওস চ্যানেলটাকে একবার ঘুরে আসতে পারেন। আমাদের কাজ যদি ভালো লেগে থাকে আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন।
আমাদের চ্যানেলে প্রচুর ইন্টারেস্টিং ভিডিও ছাড়া, আপনারা চাইলে ওগুলোকে দেখে আসতে পারেন। অনেকগুলো সিরিজে আমি নিজে রিভিউ করেছি, তো আপনারা চাইলে সেগুলো দেখতে পারেন। তো যান আমাদের চ্যানেলটাকে দেখুন, এবং যদি আমাদের কাজ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।